Good afternoon, everyone. Welcome to an academy. Good afternoon. Welcome to an academy. দেখো, আজকে যে সেশনটা আমরা করতে চলেছি, আজকে যে জন্য আমরা এই সেশনটা করছি সেটা একটা খুবই ইম্পর্টেন্ট সেশন বলতে পারো, যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্লাসেস যদি তোমরা দেখো সেটা হচ্ছে আজকের সেশনটা। কারণ কি, আজকের সেশনে আমি যে ডিসকাশনটা করব সেটা হচ্ছে আমাদের টিচার ওপরে, আমাদের বুক লিস্ট। ঠিক আছে, ডাব্লিউবিসিএস এর আমাদের যে বুক লিস্ট সেটার উপরে আমি একটা ব্রিফ ডিসকাশন তোমাদের সাথে আজকে সেশনে করতে চলেছি। ওকে, তো তোমরা জানো যে আমাদের ডাব্লিউবিসিএস প্রিলিমস পরের বছর হতে চলেছে কিছু মাস পরেই, অ্যান্ড তারপরেই আছে হচ্ছে আমাদের ডাব্লিউবিসিএস মেন্স। ওকে, তো মেন্সের ডেটটা এখনো দিয়ে দেওয়া হয়েছে, প্রিলিমসের ডেট যদিও এখনো কনফার্ম করা হয়নি, তবে আশা করা যায় যে ফেব্রুয়ারি মাসে প্রিলিমস হবে। কিন্তু যদি মেন্স তার আগে না হয়, যেটা মেন্সের এখন অব্দি এপ্রিলে ডেট দেওয়া হয়েছে, তাহলে হয়তো প্রিলিমস ওই সময় হবে না। তবে এগুলো সবই হচ্ছে একটা বলতে পারো এস্টিমেট, এগুলো হচ্ছে অনুমান। তো সেই জন্য এইটাকে বেস করে আমরা খুব একটা মানে এটার উপরে আমরা কিন্তু খুব একটা কান দেবো না, বা কোনো রকমের গুজব, কোনো রকমের কথার উপরে কিন্তু আমরা খুব একটা বেশি অ্যাটেনশন দেবো না। আমাদের কাজ অ্যাজ অ্যান অ্যাসপিরেন্ট, আমি তোমাদেরকে বারবার বলেছি যে আমাদের কাজ অ্যাজ অ্যান অ্যাসপিরেন্ট হচ্ছে আমাদের প্রিপারেশনটাকে একটা প্রপার ট্র্যাকে রাখা। আমাদের প্রিপারেশনটাকে একটা প্রপার ট্র্যাকে রাখাটাই হচ্ছে আমাদের অ্যাজ মানে আমার তোমাদেরকে এটা বলার আর তোমাদের সেটা করাটাই হচ্ছে আমাদের ডিউটি, আমার ডিউটি বা তোমাদের ডিউটি। কবে পরীক্ষা হবে, পরীক্ষা পিছিয়ে গেল না পরীক্ষা এগিয়ে গেল, না পরীক্ষা পরে নেওয়া হবে না পরীক্ষা একসাথে নেওয়া হবে, এইগুলো কিন্তু আমাদের প্রাইমারি কনসার্ন নয়। আমাদের কনসার্ন হচ্ছে আমাদের প্রিপারেশনের ওপরে ভালো করে ফোকাস করা। ঠিক আছে, প্রিপারেশনের ওপরে আমাদের যাতে সোল ফোকাস থাকে, প্রপার ফোকাস থাকে, এটাই হচ্ছে আমাদের এইম। ওকে, তো এবার দেখো, প্রিপারেশনের কথা যখনই উঠছে, প্রিপারেশনের কথা যখনই আসছে, তখন আমাদের ফার্স্ট যে ফ্যাক্টরটা যেটা আমাদের মাথায় আসে, প্রত্যেকের মাথায় আসে, ফার্স্ট যে কথাটা সব থেকে আগে আমাদের মাথায় আসে সেটা হচ্ছে বুক লিস্ট। কোন বইগুলো পড়লে আমি ডাব্লিউবিসিএস পেতে পারি, বা আমি ডাব্লিউবিসিএস সংক্রান্ত মানে ডাব্লিউবিসিএস রিলেটেড যে কোনো পরীক্ষা, ডাব্লিউবিপিএসসি আমি বলবো, ডাব্লিউবিসিএস বলবো না, ডাব্লিউবিপিএসসি যে পরীক্ষাগুলো কন্ডাক্ট করে সেই পরীক্ষাগুলোর সাথে রিলেটেড যে কোনো পরীক্ষার জন্য মোটামুটি আমার কোন বইগুলো আমাকে অবশ্যই পড়তে হবে, কোন বইগুলো আমাকে নেসেসারিলি পড়তেই হবে, সেই জিনিসটা কিন্তু আমরা আজকের সেশনে, আজকের ক্লাসে কিন্তু আমরা ডিসকাশন করব। ওকে, তো ডাব্লিউবিপিএসসি রিলেটেড অ্যান্ড ডাব্লিউবিসিএস এর অবশ্যই যে বইগুলো আমাদের জন্য যেগুলো খুব ইম্পর্টেন্ট সেইগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। অ্যান্ড একটা জিনিস মনে রাখবে যে ফার্স্ট যে কথাটা আমাদের মাথায় আসে, আমি তো বললামই যে ফার্স্ট কথাটা মাথায় আসে বুক লিস্ট। সেকেন্ড যে কথাটা আমাদের প্রত্যেকের মাথায় আসে সেটা হচ্ছে যে স্ট্র্যাটেজি। ওকে, সেকেন্ড যে কথাটা মাথায় আসে সেটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি। তো যখনই আমরা বুক লিস্টের কথা বলি তখনই আমাদের নেক্সট কথাটা যেটা সঙ্গে সঙ্গে আমাদের মাথায় চলে আসে সেটা হচ্ছে স্ট্র্যাটেজি। তো আজকের সেশনে যে ডিসকাশনটা আমি করব সেটা হচ্ছে আমি করব হচ্ছে বুক লিস্ট নিয়ে। ওকে, অ্যান্ড তারপরের সেশনে যে ডিসকাশনটা করব সেটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি নিয়ে। ঠিক আছে, তো আজকের সেশনে ফার্স্ট আমরা করব বুক লিস্ট আর তারপরে আমরা করব স্ট্র্যাটেজি। ওকে, তো আজকে যেহেতু আমরা বুক লিস্ট নিয়ে ডিসকাশন করছি, ঠিক আছে, সেখানে আমি তোমাদের প্রথমেই একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে যখনই দেখবে আমরা বুক লিস্টের কথা বলি তখনই আমাদের মাথায় আসে যে এটা একটা লং লিস্ট অফ বুকস হবে। ঠিক আছে, একটা অনেক লম্বা লিস্ট হবে যেটা আমাদেরকে পড়তে হবে, যেটা আমাদেরকে পড়ে আমরা যেটা আমাদেরকে যেটা ফলো করতে হবে। ঠিক আছে, এটাই আমাদের কিন্তু প্রাইমারিলি মাথায় আসে। কিন্তু বুক লিস্ট যখন আমি বলছি তখন কিন্তু এই জিনিসটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে বুক লিস্ট কিন্তু হতে হবে শর্ট অ্যান্ড এফেক্টিভ। ঠিক আছে, যখনই বুক লিস্টের কথা বলছি তখনই আমাদের মাথায় রাখতে হবে হচ্ছে শর্ট অ্যান্ড এফেক্টিভ। ওকে, এই জিনিসটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতেই হবে। যখনই আমি বইয়ের কথা বলছি তার মানেই হচ্ছে যে আমাকে কিন্তু এমনভাবে আমার বুক লিস্টটাকে তৈরি করতে হবে বা ভাবতে হবে বুক লিস্ট সম্বন্ধে, যাতে আমি সেই বইগুলোকে তাড়াতাড়ি পড়ে কমপ্লিট করতে পারি। আমি যদি এমন একটা বুক লিস্ট তৈরি করি যেটাকে ধরো পড়তেই আমার 1 বছর লেগে গেল, যেই বইগুলো পড়ে আমার প্রিপারেশন শেষ করতেই আমার 1 বছর লেগে গেল,
তাহলে ডেফিনেটলি সেখানে আমি বুঝতেই পারছি যে সেখানে কিন্তু আমার ওই স্ট্র্যাটেজিটা কিন্তু এখানে আমার চলবে না। সেই জন্য এই দেখো এই দুটো জিনিস হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট আমাদের জন্য, সেটা হচ্ছে এক হচ্ছে বুক লিস্ট, দ্বিতীয়ত হচ্ছে স্ট্র্যাটেজি, যেটা বলেছিলাম। তো ফার্স্ট যেটা, সেই জন্য আজকে আমরা আজকের ভিডিওতে আজকের ক্লাসে আমরা বুক লিস্ট নিয়ে আলোচনা করব যে আমাদের কোন বইগুলো অবশ্যই পড়তে হবে, কোন বইগুলো তোমরা কখন পড়বে, কোন স্টেজে পড়বে, কোনটা কতটা পড়া উচিত বা উচিত না, সেই জিনিসগুলোই কিন্তু আমরা আজকে ডিসকাশন করব। সেই জন্য আমার ভিডিওতে দেখবে প্রথমেই আমি মেনশন করেছি যে শর্ট অ্যান্ড এফেক্টিভ। ঠিক আছে, শর্ট অ্যান্ড এফেক্টিভ হতে হবে। যে আমি কিন্তু খুব বড় লম্বা বুক লিস্টে কিন্তু আমি বিশ্বাস করি না, অ্যান্ড ইনফ্যাক্ট এটা কিন্তু সবার পক্ষে, মানে স্টুডেন্টদের পক্ষে, অ্যাসপিরেন্টদের পক্ষে এটা কিন্তু ডেট্রিমেন্টাল এফেক্ট হয়। ঠিক আছে, এটা কিন্তু একটা ডেট্রিমেন্টাল এফেক্ট হয়, মানে এটা কিন্তু আমাদের কোনো প্রোডাক্টিভ ব্যাপার হয় না, এটা কিন্তু আমাদের জন্য কাউন্টার প্রোডাক্টিভ হয়ে যায়। ঠিক আছে, তো তার মানে হচ্ছে যে তুমি যদি এখন ভাবো যে তোমার বাড়িতে তুমি একটা বইয়ের লাইব্রেরি বানাবে, তাহলে ডেফিনেটলি তুমি অনেক বই কিনতে পারো, প্রত্যেকটা বই কিনে কিনে দেখতে পারো যে তোমার স্যুট করছে বা করছে না। ঠিক আছে, কিন্তু আমি জানি যে নিশ্চয়ই তোমাদের সেটা করার প্ল্যান নেই। তোমাদের প্ল্যান হচ্ছে, তোমাদের এইম হচ্ছে এক্সামটাকে ক্র্যাক করা, তাই না? এক্সামটাকে ক্র্যাক করাটাই হচ্ছে আমাদের আলটিমেট এইম। তো সেই জন্য আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যাতে আমরা এক্সাম ক্র্যাক করার উপরে যাতে আমরা আমাদের ফোকাসটা করি, অ্যান্ড সেই ফোকাসটা রাখার জন্যই আমাদের বুক লিস্টটাকেও আমাদের এমনভাবে স্ট্রিমলাইন করতে হবে, মানে এমন ভাবে একটা এমন জায়গাতে নিয়ে চলে আসতে হবে যাতে সেইটা পড়ে আমার কাজও হয়, আবার তার সাথে সাথে যেটাকে আমি রিভাইজ করারও টাইম পাবো, যেটা থেকে আমি কোয়েশ্চেনও প্র্যাকটিস করতে পারবো, আর যেটা অবভিয়াসলি আমার যেটা পরীক্ষাতে সব থেকে বেশি আমাকে রিটার্ন দেবে। দেখো একটা কথা দেখবে, আমি আগেও অনেকবার ক্লাসে বলেছি তোমাদেরকে পড়ানোর সময়, সেটা হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আমি যে একটা ইনভেস্টমেন্ট করছি, আমি যে একটা বইয়ের পেছনে ধরো আমি টোটাল ধরো আমি 2 মাসে বা 3 মাসে ধরো আমি সেই বইটার পেছনে সাপোজ আমি জাস্ট একটা কথা বলছি যে ধরো আমি 60 আওয়ার্স টাইম দিলাম বা আমি 70 আওয়ার্স টাইম দিলাম। তো এই যে 60-70 আওয়ার্স আমি যে মাসে বা 2 মাসে আমি টাইমটা দিচ্ছি একটা বইয়ের ওপরে, সেইটা আমাকে পরীক্ষাতে কতটা রিটার্ন দেবে, মানে পরীক্ষাতে আমার সেটা কতটা আমার কাজে লাগবে। তো আমি যদি এমন একটা বই পড়ি যেটা প্রচন্ড কঠিন, আর যেটার পড়ার পেছনে আমাকে 60 ঘন্টা না, আমাকে 100 ঘন্টা টাইম ডিভোট করতে হবে। ঠিক আছে, আমাকে 100 ঘন্টা মানে দিনে প্রায় 3 ঘন্টা করে আমাকে টাইম ডিভোট করতে হবে যদি 1 মাসে শেষ করতে চাই। ঠিক আছে, তাহলে সেই 3 ঘন্টা 3.5 ঘন্টা টাইম ডিভোট করে আমি যদি সেখানে পরীক্ষাতে সেখান থেকে হার্ডলি 5টা কোয়েশ্চেন পারি, ঠিক আছে, সেখান থেকে যদি আমি হার্ডলি 5টা কোয়েশ্চেন পারি, তাহলে কিন্তু তার মানে 5টা বা 6টার বেশি কোয়েশ্চেন সে বই থেকে যদি না আসে, তার মানে বুঝবে যে সেই বইয়ের রিটার্ন অন ইনভেস্টমেন্ট রেশিওটা খুবই লো। ঠিক আছে, খুবই লো। তাহলে সেই বইটার পেছনে দৌড়লে বা সেই বইটাকে কিন্তু ফলো করলে আমাদের চলবে না। ঠিক আছে, আমরা যখনই বুক লিস্ট সিলেক্ট করব, ধরো আমি তোমাদের কয়েকটা বই বলে দিলাম, তার মানে এটা না যে তোমাদের ওর বাইরে তোমরা যদি কোনো বই পড়ো তাহলে তোমরা পারবে না, তোমরা WBCS হতে পারবে না, সেটা নয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে তোমাদের যে বইগুলো আমি সাজেস্ট করছি সেইগুলোর কিন্তু রিটার্ন অন ইনভেস্টমেন্ট ব্যাপারটা কিন্তু অনেক হাই। মানে তুমি যতটা ইনভেস্ট করবে, তুমি যতটা টাইম আর তোমার এনার্জি আর তোমার এফোর্ট দেবে ওটার পেছনে, সেইটার বেসিসে তুমি কিন্তু ডেফিনেটলি তুমি কিন্তু একটা গুড রিটার্ন তুমি কিন্তু সেটা থেকে অবশ্যই পাবে। ঠিক আছে, এমন হবে না যে তুমি অনেক পড়লে তারপরে তুমি বললে যে ম্যাম এটা থেকে তো কিছুই এলো না, এরকম কিন্তু হবে না। তো সেইটার জন্যই আজকে এই সেশনটা করা, সেটা হচ্ছে যে আমাদের মোস্ট এফেক্টিভ কিন্তু শর্ট বুক লিস্টের উপরে আমরা কিন্তু ফোকাস করব, যেখানে আমাদের প্রত্যেকটা সাবজেক্ট এরিয়া আমরা কভার করব যেগুলো WBCS এ আছে, যেখান থেকে প্রশ্ন আসে। অ্যান্ড যেটার ব্যাপারে আমি ডিসকাশন করব সেটা হচ্ছে আমাদের সোশিওলজি অপশনাল, যেহেতু আমি সোশিওলজি অপশনালের ক্লাস নিই, তো সেই জন্য সোশিওলজি অপশনালের জন্য তোমরা কোন বই পড়বে বা নোটস পড়বে, যদি নোট পড়তে চাও তাহলে সেটা, যদিও নোট পড়াটা আমি একেবারেই রেকমেন্ড করব না, কিন্তু ধরো যদি কোনো টপিকের উপরে বইয়ে সাফিসিয়েন্ট ডেটা বা ইনফরমেশন না থাকে তাহলে কি রেফার করবে, এটা ডেফিনেটলি আমরা কিন্তু আজকে ক্লাসে দেখে নেব। ওকে, তো তোমরা জানো যে এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল লেটস ক্র্যাক WB এক্সামস, এটাতে আমরা ক্লাস করছি, তোমরা টপ এডুকেটরদের কোর্স ক্লাসেস এই চ্যানেলে দেখতে পাচ্ছ। তার সাথে সাথে যেটা তোমরা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের
এইটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলেরও নাম, ঠিক আছে? তোমরা জয়েন করো অবশ্যই চ্যানেলটা, তাহলে কিন্তু তোমরা এই ক্লাসের মানে ক্লাস রিলেটেড প্রত্যেকটা আপডেট কিন্তু তোমরা পেয়ে যাবে। শুধুমাত্র ইউটিউবের ক্লাসই নয়, শুধুমাত্র ইউটিউবের ক্লাসই নয়, আনএকাডেমি অ্যাপে যে আমাদের ক্লাসগুলো হয়, স্পেশাল ক্লাস বা কারোর কোর্স যদি শুরু হয়ে থাকে, তাহলে ডেফিনেটলি এই অ্যাপে এই আমরা কিন্তু এই কোর্সগুলো সম্বন্ধে সব ইনফরমেশন আমরা কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করব, সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই এই টেলিগ্রাম চ্যানেলটা তোমরা কিন্তু জয়েন করো, ওকে? তোমরা জয়েন করো অ্যান্ড ইউটিউব চ্যানেলের লিঙ্ক তোমরা আরো বেশি করে শেয়ার করো, অনেকের মাঝখানে লিঙ্কটাকে শেয়ার করে যাও যাতে অনেকেই চ্যানেলটা দেখতে পারে, ঠিক আছে? অ্যান্ড চ্যানেলটা দেখলে আরো বেশি সেটা সাবস্ক্রাইবার্স হবে, আর যত বেশি সাবস্ক্রাইবার্স হবে তত বেশি কিন্তু ভালো ভালো টপ এডুকেটরদের কোর্স আমরা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাচ্ছি, ওকে? অ্যান্ড তাদের যখন কোর্স আমরা পেয়ে যাচ্ছি তখন কিন্তু আমরা আমাদের প্রিপারেশনটা কিন্তু একটা নির্দিষ্ট দিক, একটা নির্দিষ্ট ডাইরেকশন, একটা গাইডেন্স কিন্তু সেখান থেকে অবশ্যই পেয়ে যাচ্ছে, ঠিক আছে? তো সেই জন্য অবশ্যই চ্যানেলটার লিঙ্ক, চ্যানেলের ভিডিও যা যা তোমরা দেখছো, যে ক্লাসগুলো অ্যাটেন্ড করছো, সেগুলো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আরো লোকেদের সাথে, ঠিক আছে? অ্যান্ড চ্যানেলটার ব্যাপারে যাতে আরো অনেক অ্যাসপিরেন্টস জানতে পারে, তাদেরও যাতে সেখান থেকে একটা সুবিধে হয়, একটা বেনিফিট হয়, অ্যান্ড তোমরাও যাতে টপ এডুকেটরদের ক্লাস কোর্স তোমরা যাতে করতে পারো। অ্যান্ড ডেফিনেটলি আমরা যে তোমাদের পড়াচ্ছি সেটা প্রতিও আমাদের একটা মানে বলতে পারো এটা একটা তোমাদের তরফ থেকে আমরা একটা এনকারেজমেন্ট পাবো, ঠিক আছে? একটা এনকারেজমেন্ট পাবো, সেটা একটা ডেফিনেটলি আমাদের জন্য খুব ভালো, সেটা একটা বলতে পারো রেসপন্স আমরা যখন পাবো আমাদেরও খুব ভালো লাগে, যেহেতু আমরা তোমাদেরকে গাইড করার চেষ্টা করছি। তো অবশ্যই আমি চেষ্টা করব যে আমি যতটা টিপস তোমাদেরকে দিতে পারি বা সাজেশন দিতে পারি সেটা যাতে আমি দিই এই ক্লাসের মাধ্যমে। অ্যান্ড যেটা আজকে আমরা ডিসকাশন করবো সেটা হচ্ছে বুক লিস্ট নিয়ে, যেটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আর তার আগে বলে দিই যে তোমরা সবাই জানো যে আনএকাডেমি হচ্ছে ইন্ডিয়াস লার্জেস্ট অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম। আজকে এই প্ল্যাটফর্মে জড়িয়ে হচ্ছে আমরা একজনের অপরের সাথে ইন্টারাক্ট করতে পারছি, এরকম ভাবে ঘরে বসে এই প্যান্ডেমিক সিচুয়েশনে কিন্তু আমরা ইন্টারাক্ট করতে পারছি। অবশ্যই এটা একটা খুব ভালো অপরচুনিটি আমাদের জন্য যে আমরা এরকম ভাবে ইন্টারাক্ট করতে পারছি উইদাউট কামিং ফেস টু ফেস, আমরা কিন্তু ভার্চুয়ালি এরকম করে ইন্টারাক্ট করতে পারছি। তোমরা জানো যে এখানে তোমরা টপ এডুকেটরদের ক্লাস অ্যাটেন্ড করতে পারছো, লাইভ ক্লাসেস তোমরা কিন্তু অ্যাটেন্ড করতে পারছো, স্ট্রাকচার্ড কোর্সেস তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে? যে সিলেবাস ওয়াইজ তোমাদেরকে পড়ানো হচ্ছে এক একটা সাবজেক্ট, অ্যাটলিস্ট আমি তো চেষ্টা করি যাতে সিলেবাস ওয়াইজ তোমাদেরকে পড়াতে পারি প্রত্যেকটা সাবজেক্টের ইম্পর্টেন্ট টপিকগুলো, ঠিক আছে? ইম্পর্টেন্ট টপিকগুলো অ্যাটলিস্ট যাতে আমি কভার করতে পারি। যদি সব কটা টপিক এক সময় একসাথে কভার করা সম্ভব নাও হয়, কিছু যেহেতু টাইমের রেস্ট্রিকশন থাকে, লিমিটেশন থাকে, তো সেই জন্য যাতে এই টপিকগুলো আমরা তাড়াতাড়ি করে কভার করাতে পারি অ্যান্ড ইম্পর্টেন্ট টপিকগুলো যাতে আমাদের তাড়াতাড়ি কভার হয়ে যায়। তার সাথে সাথে ডেফিনেটলি তোমরা পাচ্ছ লাইভ টেস্ট এন্ড কুইজেস, তোমরা জানোই যে তোমরা এইগুলোতে পার্টিসিপেট করতে পারো যাতে তোমাদের প্রিপারেশনটা আরো বেশি স্ট্রং হয়ে উঠতে পারে, ওকে? তার সাথে সাথে যেটা আছে সেটা হচ্ছে আনলিমিটেড অ্যাক্সেস, ঠিক আছে? যেই টাইম পিরিয়ডের জন্য তুমি সাবস্ক্রিপশন নেবে সেটার জন্য তুমি কিন্তু একটা আনলিমিটেড তুমি কিন্তু অ্যাক্সেস পেয়ে যাচ্ছ। ধরো তুমি যদি 1 ইয়ারের সাবস্ক্রিপশন নাও তাহলে কিন্তু ফুল ওই 1 ইয়ারের জন্য প্রত্যেক এডুকেটরের কোর্স তুমি কিন্তু সাবস্ক্রাইব করতে তুমি কিন্তু অ্যাক্সেস করতে পারছো। তোমাকে আলাদা আলাদা করে কিন্তু সাবস্ক্রিপশন নিতে হবে না কোনো এডুকেটরের কোর্সের বা কোনো ক্লাসের, ওকে? আর ডেফিনেটলি তোমরা জানো যে আমাদের লাইভ ক্লাসেস চলছে, যেখানে তোমার টপ এডুকেটররা WBPSC যত টপ এডুকেটর আছে তারা কিন্তু লাইভ ক্লাসেসে পড়াচ্ছেন, ওকে? তো সেই জন্য তোমরা কিন্তু তাদের ক্লাস, তাদের গাইডেন্স অবশ্যই তোমরা নিতে পারো। অ্যান্ড সেটার জন্য তোমাদের আনএকাডেমি অ্যাপ ডাউনলোড করতে হবে অ্যান্ড আনএকাডেমি সাবস্ক্রাইব করতে হবে। চেষ্টা করো টু গো ফর দ্য 2 ইয়ার সাবস্ক্রিপশন, যেটা 24 মান্থস সাবস্ক্রিপশন, সেটা নেওয়ার চেষ্টা করো। অ্যান্ড যদি মনে করো যে সেটা নিতে চাও না তাহলে ডেফিনেটলি ট্রাই টু গো ফর দ্য 1 ইয়ার সাবস্ক্রিপশন বা 12 মান্থ সাবস্ক্রিপশন, ওকে? অ্যান্ড এই সাবস্ক্রিপশনটা যখন নেবে অবশ্যই আমার এডুকেটর কোডটা ইউজ করবে, সেটা হচ্ছে BR01, তাহলে এটার উপরে তোমরা কিন্তু একটা ডিসকাউন্ট পেয়ে যাবে, ওকে? আলাদা আলাদা ব্যাচ আছে, তোমরা জানো যে প্রত্যেকটা পরীক্ষার জন্য আলাদা করে ব্যাচ নেওয়া হচ্ছে, সে মিসেলেনিয়াস বলো, ক্লার্কশিপ বলো, ICDS বলো, প্রত্যেকটা পরীক্ষার আলাদা ব্যাচ হচ্ছে। অবশ্যই WBCS প্রিলিমস মেন্স তো আছেই, তার সাথে সাথে যেটা হচ্ছে সেটা হচ্ছে ফাউন্ডেশন কোর্স। যে তোমরা যদি নতুন হও এই WBCS এর জার্নিতে বা WBPSC সম্বন্ধে তোমাদের যদি সেরকম আইডিয়া না থাকে এই পরীক্ষাগুলোর ব্যাপারে, তাহলে ডেফিনেটলি তোমরা কিন্তু এই ফাউন্ডেশন কোর্সে এনরোল করতে পারো, যেখানে আমাদের টপ এডুকেটররা কিন্তু ক্লাস নিচ্ছেন। যেটা কিন্তু যেমন দেখো, এটা হচ্ছে মিশন WBCS কম্প্রিহেনসিভ কোর্স, ঠিক আছে? তার মানে হচ্ছে এটাতে প্রিলিমস মেন্স দুটোই কিন্তু কভার করা হবে। তোমার যদি মনে হয় যে প্রিলিমস তুমি আগে কোয়ালিফাই করেছো, তোমার খালি মেন্স এর জন্য দরকার, তাহলে কিন্তু তুমি খালি মেন্স নেবে, ঠিক আছে? খালি মেন্স এর জন্য নেবে। এটা দেখো WBCS মেন্স এর জন্য, এটা হচ্ছে WBCS প্রিলিমস এর জন্য, ঠিক আছে? এটা হচ্ছে ফাউন্ডেশন, যে যারা একেবারেই নতুন তারা এটা নেবে, ঠিক আছে? যাদের পরীক্ষার ব্যাপারে সেরকম আইডিয়া নেই। পার্ট A, পার্ট B এরকম ভাবে কিন্তু নানা রকম ব্যাচ আর কোর্সের মাধ্যম দিয়ে তোমাদের কিন্তু গাইডেন্স দেওয়া হচ্ছে অন দ্য আনএকাডেমি প্ল্যাটফর্ম,
নেক্সট দেখো যেটা আছে সেটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের আন্ডারে প্রচুর কোর্সেস আছে যেগুলোকে আমরা দেখতে পারি, অ্যান্ড এই কোর্সেসগুলোকে আমরা কিন্তু আমাদের সুবিধে মতন যে এডুকেটরের পড়ানো কোর্স তোমার ভালো লাগছে সেগুলো কিন্তু তুমি দেখতে পারো। অ্যান্ড যেটা খুব ইম্পর্টেন্ট আমাদের প্রিপারেশন ট্র্যাক করার জন্য সেটা হচ্ছে আমাদের মক টেস্ট। মক টেস্ট আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ তোমরা জানো যে মক টেস্ট মানে হচ্ছে তুমি চেক করতে পারছো যে তোমার প্রিপারেশনটা অন ট্র্যাক আছে কি নেই, ঠিক আছে। এটা ডেফিনেটলি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ একটা যখন তুমি কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছ খালি কিন্তু পড়ে গেলাম এটাই কিন্তু আমাদের জন্য সাফিসিয়েন্ট না। পেছনে ফিরে তোমাকে দেখতে হবে যে তুমি কতটা রিভাইজ করতে পারছো অ্যান্ড তুমি কতটা মনে রাখতে পারছো, অ্যান্ড পরীক্ষার হলে বা পরীক্ষার মতন এনভায়রনমেন্টে তুমি কতটা আনসার করতে পারছো, সেটার জন্য কিন্তু আমাদের মক টেস্ট প্রচন্ড ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট যেটা আছে তোমরা অলরেডি জানো যে একটা ফ্লেক্সিবল শিডিউল আছে যেটাতে তুমি নিজের কাজটা করতে পারবে, তুমি ক্লাস করতে পারছো, দুটোই তুমি ম্যানেজ করতে পারছো। তার সাথে সাথে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার নেই, একটা বাইলিঙ্গুয়াল হয়, দেখবে প্রত্যেকটা ক্লাসই মোটামুটি বাংলা ইংলিশ বা হিন্দি ইংলিশে পড়ানো হয়। তার ফলে তুমি ইংলিশ যেহেতু তোমাকে মেইনস ইংলিশে দিতে হবে তুমি সেটাও পেয়ে যাচ্ছ, আবার বোঝানোটা তুমি বাংলাতেও পেয়ে যাচ্ছ। তার সাথে সাথে যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে তুমি ক্লাস দেখতে পারো, তুমি ট্রাভেল করছো ক্লাস দেখতে পারো, তোমাকে এমন কোনো পার্টিকুলার লোকেশনে থেকে ক্লাস দেখতে হবে না। ওকে, তার সাথে সাথে এডুকেটরের সাথে লাইভ ইন্টারঅ্যাক্ট করতে পারছো, নিজের ডাউটস ক্লিয়ার করতে পারছো ডিরেক্টলি, স্পেশালি তুমি যদি আনএকাডেমি অ্যাপ ডাউনলোড করো, অ্যান্ড তোমার লাইভ পোলস গুলো তোমরা কিন্তু আনসার করতে পারছো, যেটা ক্লাসের মাঝখানেই নেওয়া হচ্ছে বা পরে নেওয়া হচ্ছে, সেগুলো ডেফিনেটলি তোমরা পার্টিসিপেট করতে পারছো। ডিটেইল রিপোর্ট অ্যান্ড অ্যানালিসিস তোমার পারফরমেন্সে আর যে টপ পারফর্মার তার সাথে তুমি একটা কম্প্যারিজন পেয়ে যাচ্ছ এই ডিটেইল রিপোর্ট অ্যান্ড অ্যানালিসিসে। অ্যান্ড পিডিএফ অ্যান্ড লার্নিং মেটেরিয়াল তোমার যে ক্লাস যে এডুকেটর যে ক্লাস নিচ্ছেন সেটার পরে সেই ক্লাসের কিন্তু পিডিএফ বা লার্নিং মেটেরিয়াল তোমাদের দিয়ে দেওয়া হচ্ছে, সেইটাকে পড়ে তোমরা কিন্তু অনেকটাই ক্লাসে যা পড়ানো হয়েছে সেইটা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। ওকে, এটা হচ্ছে আমাদের সাবস্ক্রিপশন প্রাইস, তোমরা দেখতেই পাচ্ছ যে এটা হচ্ছে 12 মান্থস, এটা হচ্ছে 24 মান্থস। তাহলে জানো যে 24 মান্থসে আমাদের পার মান্থ কস্ট হচ্ছে সব থেকে কম, আর যদি 12 মান্থস দেখো তাহলে এইটা। তাহলে ডেফিনেটলি ট্রাই টু গো ফর দ্য 24 মান্থস সাবস্ক্রিপশন, অ্যান্ড সেটা যদি মনে করো নেবে না তাহলে 12 মান্থস সাবস্ক্রিপশন, অ্যান্ড সেটা যখন নেবে অবশ্যই আমার এডুকেটর কোডটা ইউজ করবে, সেটা হচ্ছে BR01। ওকে, এটা মনে রাখবে, এই এডুকেটর কোডটা ইউজ করবে, তাহলে কিন্তু এই সাবস্ক্রিপশন প্রাইসের উপরে তোমরা কিন্তু একটা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। ওকে, লেটস ক্র্যাক ডাব্লিউবি এক্সামস, এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল, এটা অবশ্যই জয়েন করো, ভিডিওগুলো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, অ্যান্ড ইউটিউব চ্যানেলের লিঙ্ক আরো বেশি সবার মাঝখানে শেয়ার করে দাও, যাতে অনেক বেশি আমাদের সাবস্ক্রাইবার বেস বাড়ে আর আরো ভালো কোর্সেস আমরা নিয়ে আসতে পারি তোমাদের জন্য। ওকে, অ্যান্ড এই কোডটা মনে রাখবে, আমার কোডটা BR01, এটা হচ্ছে খুব সিম্পল কোড, এটা মনে রাখবে, অ্যান্ড ডেফিনেটলি চেষ্টা করবে যাতে 2 ইয়ার সাবস্ক্রিপশন নিতে পারো। ওকে, অ্যান্ড তাহলে আমরা আজকের যে টপিক সেটাতে আসি, সেটা হচ্ছে যে আমাদের ডাব্লিউবিসিএস এর জন্য যেটা সব থেকে এফেক্টিভ অথচ শর্ট বুক লিস্ট, সেটাতে কিন্তু আমরা চলে যাচ্ছি। ওকে, 1 মিনিট আমি জাস্ট চেক করে নিই যে এটা হচ্ছে কিনা। ওকে, তো চলো আমরা দেখে নিই যে ডাব্লিউবিসিএস এর জন্য তোমরা কোন কোন বই ফলো করতে পারো। তবে এটা কিন্তু প্রিলিমস বুক লিস্ট নয়, এটা যদিও আমার এখানে লেখাটা ঠিক হয়নি, এটা কিন্তু আমাদের প্রিলিমস মেন্স দুটোই কভার করবে। ওকে, প্রিলিমস মেন্স দুটোই কিন্তু আমাদের এখানে এটা কভার করবে, ঠিক আছে। এটা খালি প্রিলিমস নয়, যেহেতু প্রিলিমসটা আসছিল সেই জন্য তখন আমি প্রিলিমস হওয়ার কথা ছিল খুব তাড়াতাড়ি, সেই জন্য আমি বুক লিস্টটা তখন তৈরি করেছিলাম, কিন্তু এটা কিন্তু আমাদের মেন্সটাকেও কভার করছে, এটা আমি তোমাদেরকে বলে দিলাম, ঠিক আছে। ওকে, তো দেখো যেটা সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, বিশেষ করে যদি আমি প্রিলিমসের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, বিশেষ করে যদি আমি প্রিলিমসের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, দেখো প্রিলিমস আমাদের ভালো লাগুক বা না লাগুক, মার্কস প্রিলিমসে অ্যাড হয় না, এটা আমরা সবাই জানি। তবে পড়তে কিন্তু আমাদের হবেই, কারণ প্রিলিমসটা হচ্ছে তোমার বলতে পারো একটা দরজা, একটা গেটওয়ে।
ঠিক আছে, সেই দরজাটা দিয়ে পেরোলেই তুমি কিন্তু মেইনসে পৌঁছতে পারবে, তাই না? তো প্রিলিমস কিন্তু আমাদের কোয়ালিফাই করতেই হবে। সে এবার তুমি কাট অফের থেকে 1 নম্বর বেশিতে কোয়ালিফাই করতে পারো, আবার 15 নম্বর বেশিও পেতে পারো, বা 25 নম্বর বেশিও পেতে পারো, তাতে কিন্তু কিচ্ছু ম্যাটার করবে না, কারণ তোমার প্রিলিমসের মার্কস অ্যাড হবে না। তবে অনেক সময় কি হয় দেখো, এটা একটা সাইকোলজিক্যাল, এটা একটা বলতে পারো একটা ফ্যাক্টর যেটাতে কাজ করে, যে আমরা অনেক সময় ভাবি যে যে ধরো যে যেহেতু মার্কসটা অ্যাড হচ্ছে না প্রিলিমসে, তাহলে ওটা নিয়ে অত ভাবলে চলবে না, একটু কম পড়লেও চলবে বা কম ভাবলেও চলবে। ওকে, সেটা কিন্তু নয়, ঠিক আছে, সেটা কিন্তু ব্যাপারটা নয়। ব্যাপারটা হলো যে আমাদের কিন্তু প্রিলিমস আর মেন্সকে দুটোকেই আমাদের গুরুত্ব দিতে হবে। মেন্সকে অবশ্যই বেশি গুরুত্ব দেবে, কারণ কি মেন্সটা যখন মানে মেন্সটাই তো মেন, তাই না, মেন্সটাই তো আসল। কিন্তু যখন প্রিলিমস কাছে আসবে, সেই লাস্ট 2-3 মাস তোমাকে কিন্তু প্রিলিমসকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে, স্পেশালি লাস্ট 2 মান্থস। 2-3 মাস যদি আমি নাও বলি, লাস্ট 2 মান্থস তোমাকে কিন্তু অবশ্যই প্রিলিমসকে অনেক গুরুত্ব দিতেই হবে, ঠিক আছে, অনেকটাই তোমাকে কিন্তু গুরুত্ব প্রিলিমসকে দিতে হবে। কারণ তবেই কিন্তু তুমি যে ওই যে মেন্স অপশনাল ইত্যাদির এত যে তুমি পড়াশোনা করলে, এত যে তুমি প্রিপারেশন নিলে, সেইটা তবেই কিন্তু তোমার কাজে লাগবে। তুমি যদি প্রিলিমসে 1 নম্বরের জন্য বেরিয়ে যাও, কোয়ালিফাই না করতে পারো, তাহলে তো তোমার কোনো লাভই নেই এত কিছু পড়াশোনা করে। সেই জন্য প্রিলিমস আসার 2 মাস আগে, মানে ধরো যদি ফেব্রুয়ারি মাসে প্রিলিমস হচ্ছে সাপোজ, তাহলে ডিসেম্বর আর জানুয়ারি মাসটা কিন্তু আমি প্রিলিমসের জন্য রাখবো। মানে তার মানে এটা না যে আমি অপশনাল পড়া বন্ধ করে দেবো বা আমি মেন্সের জন্য কিছুই পড়বো না, তা নয়। কিন্তু প্রিলিমসকে আমি কিন্তু সেখানে প্রাইমারি গুরুত্ব দেব। প্রিলিমসটাকে আমাকে সবসময় তখন সেখানে মাথায় রেখে চলতে হবে। ওকে, তো ফার্স্টে তোমরা সবাই জানো যে যদি তোমরা সবাই বলবো না, মানে অনেকেই হয়তো জানো যারা প্রিলিমস আগে দিয়েছো বা প্রিলিমস নিয়ে একটু পড়াশোনা করেছো, দেখেছো কোয়েশ্চেন পেপার, নিজে অ্যানালাইজ করার চেষ্টা করেছো, তোমরা দেখেইছো নিশ্চয়ই, এটা আমার আলাদা করে হয়তো বলার দরকার নেই, তবে তাও অনেকেই নতুন হতে পারো, সেই জন্য আমি বলছি যে হিস্ট্রি থেকে কিন্তু আমাদের 50টা কোয়েশ্চেন প্রিলিমসে চলে আসে। ঠিক আছে, তোমরা জানো আশা করি যে প্রিলিমসে আমাদের 200টা কোয়েশ্চেন থাকে, ঠিক আছে, 200 মার্কসের পেপার হয়, 200টা কোয়েশ্চেন থাকে, অ্যান্ড সেইটাতে 8টা সেকশনে ডিভাইড করা থাকে, 8টা সেকশনে ডিভাইড করা থাকে, ঠিক আছে। এই 8টা সেকশনে তোমরা জানো যে সেখানে আমাদের হিস্ট্রি আছে, সেখানে আমাদের জিওগ্রাফি আছে, সেখানে আমাদের পলিটি আছে, সেখানে ইকোনমি আছে, কারেন্ট অ্যাফেয়ার্স আছে, সায়েন্স আছে, আর ম্যাথস অ্যান্ড লজিক্যাল রিজনিং বা জেনারেল অ্যাওয়ারনেস যেটাকে প্রিলিমসের ক্ষেত্রে বলা হয়, এই সেকশনগুলো আমাদের কিন্তু আছে, ঠিক আছে। তো এবার নো ডেফিনেটলি আমি কি করে মিস করে গেলাম, ইংলিশ। এই 8টা সেকশনই কিন্তু আমাদের মেইন। ওকে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্স বা জেনারেল সায়েন্স যাই বলো সেটাকে, জেনারেল অ্যাওয়ারনেস, সরি জেনারেল অ্যাপটিটিউড বা ইন্টেলিজেন্স বা যেভাবেই সেটাকে বলো, তার মধ্যে ম্যাথস, লজিক্যাল রিজনিং, মেনলি লজিক্যাল রিজনিং প্রিলিমসের ক্ষেত্রে, অ্যান্ড ইংলিশ, এটা আমাদের চলে আসছে, তাই না? তো এই সেকশনগুলোর মধ্যে তুমি যদি একটা অ্যানালিসিস করে দেখো, তুমি যদি স্টাডি করে দেখো আগের বছর বা তার আগের বছর 10 বছরের পেপার তুমি যদি স্টাডি করো, তুমি দেখবে যে হিস্ট্রি থেকে কিন্তু আমাদের 50টা কোয়েশ্চেন আসছে, ঠিক আছে। তাহলে বুঝতেই পারছো যে 1/4 কোয়েশ্চেন আমাদের কিন্তু এই হিস্ট্রি থেকে চলে আসছে, জাস্ট হিস্ট্রি সেকশন থেকে। তাহলে হিস্ট্রিকে কিন্তু কোনোভাবেই ইগনোর করলে চলবে না। বাকি প্রত্যেকটা সেকশনে কিন্তু 25-25 করে কোয়েশ্চেন আসছে, ইনফ্যাক্ট পলিটি ইকোনমি মিলে 25 নম্বর আছে, দুটো আলাদা করেও নেই। কিন্তু এই হিস্ট্রিতে কিন্তু আমাদের 50 নম্বর আছে, ডেফিনেটলি জিওগ্রাফিতে আমাদের 25, কারেন্ট অ্যাফেয়ার্সে 25 ইত্যাদি এরকম ভাবে আছে, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে কিছুটা এনভায়রনমেন্ট এগুলো চলে আসছে, ঠিক আছে। কিন্তু এই সেকশনটা তাহলে বুঝতেই পারছো প্রচন্ড হেভি একটা সেকশন, যেটাকে তোমাকে পড়তেই হবে। সে তোমার হিস্ট্রি পড়তে ভালো লাগুক বা না লাগুক, তুমি যদি ডিসাইড করে থাকো যে তুমি WBCS দেবে, হিস্ট্রিকে তোমাকে কিন্তু ভালো লাগাতেই হবে, তাছাড়া কিন্তু কোনো অপশন নেই। কারণ 50 নম্বর মানে বুঝতে পারছো, একটা পেপারে 200 নম্বরের পেপারে 50 নম্বর, 10 নয়, 15 নয়, 20 নয়, ঠিক আছে। তাই জন্য ফার্স্ট আমি হিস্ট্রিটা রেখেছি, অ্যান্ড সেটার মধ্যে তোমরা জানো যে সব থেকে ইম্পর্টেন্ট যদি আমি হিস্ট্রির মধ্যেও দেখি, তাহলে হচ্ছে আমাদের মডার্ন হিস্ট্রি। মডার্ন হিস্ট্রি হচ্ছে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট। তবে ডেফিনেটলি তোমাদেরকে আমি বারবার করে বলেছি যে দেখো, এখন মডার্ন হিস্ট্রিকে প্রচন্ড গুরুত্ব দেওয়া হচ্ছে, বিশেষ করে মেইনসে। কিন্তু তার মানে এটা নয় যে তুমি এনশিয়েন্ট মিডিয়েবল হিস্ট্রিকে ছেড়ে দেবে অ্যান্ড তুমি খালি মডার্ন হিস্ট্রি পড়বে। কোনো বছর ট্রেন্ডটা মানে হঠাৎ করে চেঞ্জ করে দেওয়া যে মানে হয়তো হয়ে গেল যে সেখানে হয়তো এনশিয়েন্ট মিডিয়েবল হিস্ট্রিতে থেকে অনেক কোয়েশ্চেন চলে এলো, মানে হিস্ট্রি সেকশনের থেকে অনেক কোয়েশ্চেন চলে এলো। সেই জন্য তোমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আমাকে দুটো সেকশনকেই ইম্পর্টেন্স দিতে হবে।
ওকে, তো এনশিয়েন্ট মিডিয়েভেলের কথা যখন আমি বলবো তখন আমি ডেফিনেটলি যে বইটা সাজেস্ট করব তোমাদের সবাইকে সেটা হচ্ছে পুনাম দালাল দাহিয়া। পুনাম দালাল দাহিয়ার বইটা চোখ বন্ধ করে তোমরা ফলো করতে পারো। এনশিয়েন্ট মিডিয়েভেলের জন্য এটা কিন্তু বেশ সাফিসিয়েন্ট, বেশ সাফিসিয়েন্ট। কেন আমি বেশ সাফিসিয়েন্ট কথাটা বলছি আমি বলে দিই। কোনো বই মনে রাখবে সে যেই এডুকেটেডই বলুক, যেই টপারই বলুক, 100% এফেক্টিভ বা সাফিসিয়েন্ট হয় না। 100%কে তোমাকে যদি বলে 100% গ্যারেন্টি, 100% এফেক্টিভ, বুঝবে যে সেটা পসিবল নয়। যে কোনো মানুষের জন্যই বা যে কোনো জায়গাতে একটা মার্জিন অফ এরার থাকে, মানে একটা ভুল করার একটা স্কোপ বা একটা মার্জিন থাকে, সেইটা মোটামুটি সব জায়গাতে 10% থাকে। তাহলে আমি বলতে পারি 90% গ্যারেন্টি দিয়ে বা 90% এই বইটা তোমাদের কাজে লাগবে বা তোমাদের জন্য সাফিসিয়েন্ট ফর এনশিয়েন্ট অ্যান্ড মিডিয়েভেল হিস্ট্রি। এটার জন্য এটা সাফিসিয়েন্ট। আরেকটা যেটা তোমরা করবে, এটা প্রিলিমস এর জন্য কিন্তু সাফিসিয়েন্ট। এখানে কিছু এমসিকিউস দেওয়া আছে যেগুলো আগে ইউপিএসসি তে এসেছে, ঠিক আছে, ইউপিএসসির জন্য সেগুলো তোমরা ফলো করতে পারো, ঠিক আছে। ইউপিএসসি মানে আইএস পরীক্ষাতে যেগুলো এসেছে সেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো। আর তাছাড়া তো এমসিকিউ বই আমি আলাদা করে বলবোই, সেগুলো তোমরা ডেফিনেটলি ফলো করতে পারবে। ওকে, এটা কিন্তু তোমাদের সরি এখানে হবে, এটা কিন্তু তোমাদের প্রিলিমস এর জন্য সাফিসিয়েন্ট। মেইনস এর জন্য যেটা তোমাদের জন্য আরেকটু, যেহেতু মেইনস এর ডেপথে যেতে হয়, সেই জন্য তোমাদের যে বইটা আমি রেকমেন্ড করব একটা পার্টিকুলার কন্ডিশনে, সেটা হচ্ছে ফর এমসিকিউজ কৃষ্ণা রেড্ডি। ফর এমসিকিউজ কথাটা এই জন্য আমি এত জোর দিয়ে বললাম যে কৃষ্ণা রেড্ডির বইটা অনেকেই যেটা করে সেটা হচ্ছে প্রথমেই কৃষ্ণা রেড্ডি শুনে তারা কৃষ্ণা রেড্ডি বই পড়তে বসে। পড়তে গিয়ে তারা দেখে যে তারা বুঝতে পারছে না বা তাদের প্রচন্ড কঠিন লাগছে, প্রচন্ড একটা মানে কি বলবো, মানে একটা এফর্ট দিয়ে প্রচন্ড কষ্ট করে পড়তে হচ্ছে, তারপরে তারা বইটা পড়া ছেড়ে দেয়। তো সেই জন্য কৃষ্ণা রেড্ডির বইটা কিন্তু খালি এমসিকিউ প্র্যাকটিসের জন্য ইউজ করবে। তুমি যদি হিস্ট্রিতে খুব ভালো হও, তুমি মনে করো যে তোমার হিস্ট্রি বেস খুব স্ট্রং, বা তুমি হয়তো হিস্ট্রি স্টুডেন্ট, তুমি হিস্ট্রি অপশনাল নিচ্ছ, তুমি হিস্ট্রি নিয়ে প্রচুর টাইম দেওয়ার মতন তোমার কাছে সময় আছে, তবেই তুমি কৃষ্ণা রেড্ডির বইটা কিন্তু রিড করবে। রিডিং পারপাসের জন্য কিন্তু কৃষ্ণা রেড্ডির বইটা প্রথমেই নয়। প্রথমে তোমার যখন পুনাম দালা দাইয়া ধরো তোমার খুব ভালো করে পড়া হয়ে গেল, রিভিশন করা হয়ে গেল, তুমি হয়তো আগেও পড়েছো, এবার তোমার মনে হচ্ছে আমি কিছু একটা এক্সট্রা পড়ি, আমাকে মেইনসের জন্য কিছু একটা এক্সট্রা পড়াশোনা প্রিপারেশন করা উচিত, তখন তুমি যাবে হচ্ছে কৃষ্ণা রেড্ডি, এন্ড সেখানে তুমি এমসিকিউসটা ভালো করে খুব প্র্যাকটিস করবে, তারপরে তুমি বইয়ের মধ্যে যাবে। কারণ ন্যাচারালি যখন ধরো এমসিকিউ করবে তোমার হয়তো মনে হবে একটু বইটা পড়ে দেখি, বইটা কেমন কি আছে ইত্যাদি, ঠিক আছে, তাহলে সেইগুলো তখন কিন্তু তুমি করবে। তার আগে মানে প্রথমেই তুমি কিন্তু কৃষ্ণা রেড্ডির বই একদম পড়তে যাবে না। আমি কিন্তু বারবার ওয়ার্নিং দিয়ে তোমাদেরকে বলছি যে তোমরা যদি ফার্স্টে কৃষ্ণা রেড্ডির বই পড়তে যাও, আনলেস ওই যে বললাম কিছু কিছু কন্ডিশন, যে তুমি হিস্ট্রি স্টুডেন্ট, তুমি হিস্ট্রি প্রচন্ড ভালোবাসো অ্যান্ড অন্য সাবজেক্টে বেশি তুমি হিস্ট্রি পড়ছো, তোমার কাছে প্রচুর সময় আছে, বা তুমি অলরেডি একজন মানে তুমি হয়তো এমন একজন অ্যাসপিরেন্ট যে প্রিলিমস মেন্স আগে দিয়েছো, আবারও করে হয়তো প্রিপারেশন নিচ্ছ, তোমার অলরেডি পুনাম দালাল দাইয়া কৃষ্ণা রেড্ডি একবার পড়া আছে, তুমি হয়তো আরো ফার্দার ডিটেলসে পড়তে চাও, তাহলে তুমি পড়তে পারো। বাট ইফ ইউ আর এ নিউ কামার, ইফ ইউ আর এ ফ্রেশার, তুমি নতুন করে পড়া শুরু করছো ডাব্লিউবিসিএস এর জন্য, ডোন্ট গো ফর কৃষ্ণা রেড্ডি। কৃষ্ণা রেড্ডি ইজ মেইনলি ফর এমসিকিউজ, অ্যান্ড ইনফ্যাক্ট লাস্ট 2 বছর ধরে আমি যে ট্রেন্ড দেখতে পেয়েছি 18-19 যদি আমি বলি, কৃষ্ণা রেড্ডির বই থেকে কিন্তু এমসিকিউজও খুব একটা আসেনি, স্পেশালি 19-এ তো একেবারেই আসেনি, মানে অনেকই কম এসেছে। যেগুলো এসেছে সেগুলো কিন্তু অন্য স্ট্যান্ডার্ড বই ফলো করলেও আমরা আনসার করতে পারি। ওকে, তো সেই জন্য এই পয়েন্টটা কিন্তু মাথায় রাখবে। অনেকেই বলবে কৃষ্ণা রেড্ডি, সেইটার পেছনে কিন্তু ব্লাইন্ডলি যাবে না। ওকে, নেক্সট যেটা আমাদের মডার্ন হিস্ট্রি চলে আসছে, প্রচন্ড ইম্পর্টেন্ট একটা সেকশন, কারণ কি এটা মেন্স এর জন্য খুব ইম্পর্টেন্ট। আইএনএম ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট হচ্ছে আমাদের এই একটা আলাদা করে সেকশনই মেনশন করা আছে প্রিলিমস এর বলতে পারো সিলেবাসে, সেখানে কিন্তু আমাদের মডার্ন হিস্ট্রি প্রচন্ড ইম্পর্টেন্ট। মডার্ন হিস্ট্রি আমাদের একেবারেই বাদ দেওয়া চলবে না, মানে হিস্ট্রির মধ্যেও মডার্ন হিস্ট্রি অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, তো এটার জন্য যেটা একটা বই আমি যেটা চোখ বন্ধ করে তোমাদেরকে রেকমেন্ড করতে পারি সেটা হচ্ছে স্পেকট্রাম। স্পেকট্রাম তোমাদের যদি ডেসক্রিপটিভ কোনো তোমরা পরীক্ষা দিচ্ছ, সাপোজ তোমরা আইসিডিএস দিচ্ছ বা মিসেলেনিয়াস দিচ্ছ বা ক্লার্কশিপ, যেখানে তোমাকে হয়তো ডেসক্রিপটিভ উত্তর লিখতে হবে, সেখানেও কিন্তু স্পেকট্রাম কাজে দেবে, ঠিক আছে, সেখানেও কিন্তু তোমার স্পেকট্রাম কাজে দেবে। জীবন মুখার্জি, তোমরা যদি কেউ বাংলায় পড়তে চাও তাহলে জীবন মুখার্জির 11-12 এর যে বইটা সেটাও তোমরা কিন্তু পড়তে পারো।
ঠিক আছে। 11-12 যে জীবন মুখোপাধ্যায়ের যে বই আছে সেটাও কিন্তু তোমরা পড়তে পারো, সেটাও ভালো। তবে অবশ্যই আমি রেকমেন্ড করব স্পেকট্রাম অনেক বেশি করে। ঠিক আছে, জীবন মুখার্জি থেকে এমসিকিউস এর জন্য ঠিক আছে জীবন মুখার্জি ভালো, কিন্তু একটু ডিটেলসে পড়ার জন্য, একটু ভালো করে কনসেপচুয়াল ক্ল্যারিটি বা ডেসক্রিপটিভ আনসারের জন্য কিন্তু আমাদের মানে আমি সবসময় বলবো হচ্ছে স্পেকট্রাম। ঠিক আছে, এখন আরেকটা বই মার্কেটে খুব চলছে, মানে এসেছে, সেটা হচ্ছে আমাদের এই সোনালী বানসাল আর ত্রিপাঠী, আমি ঠিক শিওর নেই এক্স্যাক্টলি, মানে এই সোনালী বানসালের নামে কিন্তু বইটা খুব চলছে। সোনালী বানসালের বই কিন্তু প্রথমেই পড়ার দরকার নেই। এখানেও এই আবার একটা কন্ডিশন চলে আসছে যে যদি তোমার স্পেকট্রাম পড়া হয়ে গিয়ে থাকে বা জীবন মুখার্জি পড়া হয়ে গিয়ে থাকে, তুমি যদি মনে করো যে এবার তোমার ওই বইগুলো খুব ভালো করে হয়ে গেছে, তুমি এক্সট্রা আরো পড়তে চাও, তাহলে তোমার সোনালী বানসালের বই ফলো করা উচিত। আদারওয়াইজ প্রথমেই যেহেতু ওটা মার্কেটে নতুন এসেছে, অ্যামাজন বা ফ্লিপকার্ট এগুলোতে পাওয়া যাচ্ছে, সেই জন্য ফার্স্টেই কিন্তু চলে যাবে না সোনালী বানসালের বই কিনতে, কোনো প্রয়োজন নেই, আননেসেসারি। ঠিক আছে, আননেসেসারি একটা সাবজেক্ট, তাও আবার সাবজেক্টের একটা সেকশনের জন্য 3-4টে বই কেনার কোনো মানেই হয় না। জীবন মুখার্জির বই তোমাদের কাছে হয়তো আগে থেকেই অনেকের কাছে আছে, স্পেকট্রামটা খালি কিনবে, স্পেকট্রামটা খালি মন দিয়ে পড়বে। ওকে, অ্যান্ড বাকি তো এমসিকিউ প্র্যাকটিস আমাদের আছেই। খালি বই পড়ে গেলাম, 3-4টে বই কমপ্লিট করলাম, তারপরে এমসিকিউ প্র্যাকটিস করার টাইম হলো না, রিভিশন করার টাইম হলো না, এই ভুলটা কিন্তু কখনোই করো না। ওকে, আচ্ছা, নেক্সট দেখো যে সাবজেক্টটা আমাদের ইম্পর্টেন্ট সেটা চলে আসছি হচ্ছে আমাদের জিওগ্রাফি আমাদের ইম্পর্টেন্ট। ওকে, জিওগ্রাফিতে দেখো যে বইটা আমি সাজেস্ট করব সেটা হচ্ছে মাজিদ হুসেন আমি ডেফিনেটলি সাজেস্ট করব। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি আমাদের আলাদা একটা সেকশন থাকে, এমফাসিস থাকে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির উপরে, সেটার জন্য আমাদের যে বইটা দরকার সেটা হচ্ছে কার্তিক চন্দ্র মন্ডলের বই, অ্যান্ড অবশ্যই আমাদের তার সাথে সাথে অ্যাটলাস বেসড আমাদের ম্যাপ প্র্যাকটিস বা ম্যাপ ওয়ার্ক আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেটা তোমরা অবশ্যই দেখবে, আমাদের এখানেও চ্যানেলে এডুকেটররা আছেন যারা জিওগ্রাফির ক্লাস নিচ্ছে। ঠিক আছে, তাদের ক্লাস তোমরা ডেফিনেটলি অ্যাটেন্ড করতে পারো। ওকে, ফর অ্যাটলাস বেসড বা ম্যাপ বেসড কোয়েশ্চেন। অ্যান্ড জিওগ্রাফিতে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে তোমার কিছু কিছু খুব মানে ইম্পর্টেন্ট ডেটা থাকে, ফ্যাক্ট থাকে, যেগুলোর উপরে খুব জোর দেওয়া হচ্ছে, কোন প্রোডাক্ট কোন আইটেম জিআই ট্যাগ পেলো ইত্যাদি, এগুলোর উপরেও কিন্তু কোয়েশ্চেন আসছে। ঠিক আছে, মানে কারেন্ট অ্যাফেয়ার্স আর জিওগ্রাফিটা কিন্তু একটু মানে গা ঘেঁষাঘেঁষি মতন হয়ে গেছে। ঠিক আছে, মানে একসাথে অ্যাসোসিয়েটেড ভাবে কিন্তু কোয়েশ্চেন গুলো আসছে। ঠিক আছে, তো সেই জন্য যখন জিওগ্রাফি পড়বে, যদি একদম ফুল সিলেবাস কভার করতে চাও উইদাউট এনিথিং মিসিং, ঠিক আছে, উইদাউট এনি লুপ হোল, তাহলে তুমি যেটা পড়তে পারো সেটা হচ্ছে মাজিদ হোসেন। খুল্লারের বই আছে, ডিআর খুল্লারের বই আছে, ডিআর খুল্লারের বই পড়বে না। কেন পড়বে না? ওই যে আবার বললাম, তার এখানেও সেই কন্ডিশন যে তুমি যদি জিওগ্রাফি স্টুডেন্ট হও বা তোমার জিওগ্রাফি অত্যাধিক ভালো লাগে, তুমি জিওগ্রাফিকে প্রচুর সময় দিতে চাও, তাহলে তুমি পড়তে পারো। তবে এই কন্ডিশন গুলো দেখো, এগুলো খুব কম লোকের কাছেই হবে, এই কন্ডিশন গুলো খুব কম লোকই ফুলফিল করবে। তো সেই জন্য জেনারেল যদি আমি টিপস দিই বা জেনারেল সবার কথা যখন আমি বলছি, আমি কিন্তু ডেফিনেটলি বলবো তখন মাজিদ হোসেনের বইটাও কিন্তু যথেষ্ট মোটা, যথেষ্ট ভারী বই। ঠিক আছে, কিন্তু তুমি যদি মনে করো, তোমার যদি মনে হয় যে মাজিদ হোসেনের বইটাও তোমার কঠিন মনে হচ্ছে, ঠিক আছে, যদি ওটা মনে করো যে পড়তে পারছো না, তাহলে যেটা তুমি পড়বে সেটা হচ্ছে আমাদের এনসিইআরটির বই, মানে এনসিইআরটির 11-12 এর জিওগ্রাফি বই, 4টে বই আছে সম্ভবত। ঠিক আছে, এই 4টে বই তখন পড়বে। ওকে, এনসিইআরটির 11-12 এর 4টে বই তখন কিন্তু তোমরা পড়ে নেবে। ওকে, তো জিওগ্রাফির জন্য তখন কিন্তু মাজিদ হোসেন যদি মনে করো যে খুব কঠিন মনে হচ্ছে, তাহলে তোমরা ছট করে এনসিইআরটি 11-12 এর বইগুলো পড়ে নেবে, ওখানেও প্রচুর ইনফরমেশন পাবে। যদি তারপরে সময় পাও বা যদি ইচ্ছে করে, তবেই মাজিদ হোসেনে যাবে। ঠিক আছে, সবকিছু একসাথে কিন্তু পড়ার চেষ্টা করবে না কখনোই। মানে এমন নয় যে ঠিক আছে আমি আগে এনসিইআরটি পড়ে নিই, তারপরে আমি মাজিদ হোসেন পড়বো, তারপরে কার্তিক চন্দ্র মন্ডল পড়বো, দিয়ে ডিআর খুল্লারটাও কিনে একটু দেখি। না, তোমার এখানে কাজ বই পড়া নয়, তোমার এখানে কাজ, যেটা আমি বারবার করে বলছি, এক্সাম ক্র্যাক করা, এক্সামে কোয়েশ্চেন আনসার করা। বিশেষ করে প্রিলিমস এর জন্য তো মানে জাস্ট প্রিলিমস তোমাকে পাস করতে হবে। তাই সেখানে অত বেশি রিসার্চ করে, অত বেশি ওটার ভেতরে ঢুকে আমি এই বই পড়লে ভালো হতো, সেই বই দেখলে ভালো হতো, এটার মধ্যে কিন্তু যাবে না। ঠিক আছে, এটার মধ্যে কিন্তু যাবে না। সেই জন্য তোমাদেরকে আমি বলছি যে এনসিইআরটি পড়ো, 4টে বই এনসিইআরটি পড়ো, যদি মনে করো যে মাজিদ হোসেন পড়তে পারছো না। আর যদি মনে করো এনসিইআরটি পড়া আছে বা একটা বেস তোমাদের অলরেডি জিওগ্রাফিতে আছে, তাহলে ডেফিনেটলি ইউ ক্যান গো ফর মাজিদ হোসেন। ঠিক আছে, এটা তোমরা পড়তে পারো। অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির জন্য যেহেতু মাজিদ হোসেনের সেখানে কিছু নেই, কার্তিক চন্দ্র মন্ডল তোমরা পড়বে। অ্যান্ড অ্যাটলাসটা অবশ্যই নিজের ঘরে রাখবে বা ওয়াল ম্যাপ রাখবে, সেটা বারবার রেফার করবে, কারণ অনেক সময় দেখবে প্রশ্ন কিন্তু ডাইরেক্টলি আসবে না। জিওগ্রাফির একটা ব্যাপারই হচ্ছে যে প্রশ্ন কিন্তু অনেক সময় ইনডাইরেক্টলি আসে।
যে একটা ম্যাপ বেস কোয়েশ্চেন আসে যেখানে তোমাকে কিন্তু অ্যাপ্লিকেশন অফ ইয়োর মাইন্ড করতে হবে, ঠিক আছে? তো সেই জন্য এটা কিন্তু ইম্পর্ট্যান্ট আমাদের মাথায় রাখা। ওকে, আচ্ছা এক মিনিট। হ্যাঁ, নেক্সট দেখো যে পার্টে চলে আসছি সেটা হচ্ছে আমাদের ইংলিশ, মেন্টাল অ্যাবিলিটি, পলিটি, ইকোনমি। ইংলিশেও তোমরা জানো 25 নম্বর, মেন্টাল অ্যাবিলিটি মানে হচ্ছে ওই জেনারেল ইন্টেলিজেন্স যেটা আর কি, সেটাকেই আমি মিন করেছি, সেখানেও 25 নম্বর। পলিটি, ইকোনমি মিলিয়ে আমাদের যেটা থাকছে সেটা হচ্ছে 25 নম্বর, তাই না? এটা মিলিয়ে আমাদের 25 নম্বর থাকছে। ওকে, তো এক মিনিট। হ্যাঁ, তো এখানে দেখো, এখানে ইংলিশের ক্ষেত্রে যেটা তোমরা জানো যে 25 মার্কস হচ্ছে আমাদের ইংলিশে। ওকে, 25 মার্কস আমাদের কিন্তু ইংলিশের জন্য আছে। ইংলিশে তোমাদের কিন্তু অনেকেরই প্রবলেম থাকে, অনেকেই তোমরা বলেছো, আগেও মেসেজ করেছো যে ম্যাম ইংলিশে আমরা উইক বা ম্যাথসে কেউ উইক। ঠিক আছে, ইংলিশে উইকনেসটাকে স্ট্রেংথে কনভার্ট করার জন্য, ওটাকে আরো স্ট্রং পয়েন্ট করে তোলার জন্য আমি কিন্তু ওই একটা ক্লাসে, আমি ভিডিওটা পালে লিঙ্কে শেয়ার করে দেব, সেখানে কিন্তু আমি বলেছিলাম ডিটেলে যে ইংলিশ ইমপ্রুভ করার জন্য তোমাদেরকে কি কি করতে হবে। ঠিক আছে, সেখানে দেখবে আমি মেনশন করেছিলাম যে প্রপার ইউজ অফ সোশ্যাল মিডিয়া। ওকে, প্রপার ইউজ অফ সোশ্যাল মিডিয়া, এটা কিন্তু আমি সেই ক্লাসে বা সেখানে কিন্তু আমি মেনশন করেছিলাম। ঠিক আছে, যে সোশ্যাল মিডিয়াটাকে উল্টো পাল্টা কাজে না লাগিয়ে, বা ধরো চ্যাট করার কাজে না লাগিয়ে, বা মানে বাজে কিছু মানে বসে বসে ভিডিওস দেখছি কি গান শুনছি এই সব ধরনের কাজে, মানে ওটা যে বাজে আমি বলছি না, মানে বাজে ভাবে সময়টাকে নষ্ট করা, সেইটা না করে তুমি যদি ওটাকে প্রপারলি ইউটিলাইজ করো সেই টাইমটাকে, তাহলে কিন্তু তুমি ডেফিনেটলি এটা থেকে অনেক গেনার হবে, অনেক কিছু তুমি গেইন করতে পারবে। যেটার একটা ওয়ে অফ করা হচ্ছে, তুমি হয়তো বলতে পারো যে ম্যাম খালি সোশ্যাল মিডিয়া ইউজ করলে আমি ইংলিশে ভালো হয়ে যাব, না তা নয়। জুডিশিয়াসলি তোমাকে ইউজ করতে হবে। কিভাবে ইউজ করতে হবে? জুডিশিয়াসলি। তার মানে কি, যে আমাকে বুদ্ধি লাগিয়ে, আমাকে বিচার করে ইউজ করতে হবে সোশ্যাল মিডিয়া। ঠিক আছে, ইংলিশের কথা যখন আমি বলছি তখন কিন্তু আমি যেটা দেখবো সেটা হচ্ছে, যে বইটা আমি দেখবো সেটা হচ্ছে পিকে দে সরকার। এবার ডেফিনেটলি ইংলিশে বই দরকার, কিন্তু দেখো ইংলিশ কিন্তু খালি বই পড়ে ইমপ্রুভ করা যায় না, সেই জন্য আমি সোশ্যাল মিডিয়ার কথা বলছিলাম। সোশ্যাল মিডিয়াতে তোমরা পোস্ট দাও, মেসেজ করো, চ্যাট করো ইত্যাদি, ওগুলোকে ইংলিশে করবে, ইংলিশ ইউজ করবে ওখানে। ঠিক আছে, মানে বাংলায় এটা না লিখে, যে সাপোজ লিখছো যে কি করছো, এই কথাটা বাংলায় না লিখে লিখবে হোয়াট আর ইউ ডুইং, আর ইউ রিডিং, আর ইউ স্টাডিং। এইভাবে যখন তোমরা ইংলিশটাকে ইউজ করবে, যখন সোশ্যাল মিডিয়াতে চ্যাট করার জন্য, কথা বলার জন্য, কারোর সাথে আলাপ করার জন্য, কোনো ব্যাপারে পোস্ট করার জন্য, কোনো বিষয়ে যখন তোমরা ইউজ করবে, তোমরা যেহেতু নিজেরা সেটাকে বসে ইউজ করছো, তোমাদের কিন্তু ওটা একদম মাথায় গেঁথে যাবে যে এই ইউজটা এরকম ভাবে হবে, এই ওয়ার্ডটার মানে এটা, এটাকে আমি এখানে কাজে লাগাতে পারি। তো এরকম ভাবে কিছু জিনিস তোমাদেরকে কিন্তু ওইরকম অ্যাপ্লাই করে করে শিখতে হবে। তার মানে এখানে আমি কিসের উপরে জোর দিচ্ছি? অ্যাপ্লিকেশন অফ মাইন্ড বা অ্যাপ্লিকেশন অফ ইয়োর নলেজ। অ্যাপ্লিকেশন পার্টটা কিন্তু যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, ইংলিশই বলো, হিন্দি বলো, বাংলা বলো, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি খালি পিকে দে সরকারের বই পড়লাম কি এসপি বাক্সি পড়ে নিলাম তার মানে আমি ইংলিশে খুব ভালো হয়ে যাব, তা কিন্তু নয়। তার সাথে সাথে যেটা একটা খুব ইম্পর্টেন্ট, যেটা এখানে মেনশন করা নেই, সেটা হচ্ছে নিউজ পেপারস অ্যান্ড ম্যাগাজিনস। ভালো নিউজ পেপারস অ্যান্ড ম্যাগাজিনস পড়া। ঠিক আছে, ভালো নিউজ পেপারস অ্যান্ড ম্যাগাজিনস পড়া কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো এবার ভালো নিউজ পেপার ম্যাগাজিন পড়া কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, কারণ কি, যখনই ধরো আমরা ইংলিশের কথা বা যে কোনো ভাষা, যে কোনো ওয়ার্ল্ডের যে কোনো ল্যাঙ্গুয়েজ তুমি নাও, তুমি যতক্ষণ না নিজে পড়ে সেটা বুঝবে, তুমি যতক্ষণ না সেটা নিজে অ্যাপ্লাই করবে, যে সেটাকে নিজের ভাষায় নিজের মতন করে লিখবে, তোমার কিন্তু কিছুই মনে থাকবে না। তুমি যদি মনে করো যে তুমি কোনো কোচিং থেকে নোট নিয়ে আসবে, ঠিক আছে, তাহলে তোমার পড়া হয়ে যাবে, বা তুমি এই বই পড়ে নেবে তাহলে পড়া হয়ে যাবে, বা তুমি আরো বেটার কোনো বই পড়ে নেবে তাহলে পড়া হয়ে যাবে। ইংলিশ কিন্তু ওরকম করে শেখা যায় না। ওকে, তো সেই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট যে তোমরা যাতে এই বই বা ইত্যাদি এগুলোর উপরে ফোকাস তো দেবেই, সেটা তো আছেই, কিন্তু তার সাথে সাথে যেটা দেবে হচ্ছে প্রপার ইউজ অফ সোশ্যাল মিডিয়া, যেখানে তোমরা ইংলিশে কথা বলা বা মানে ডেফিনেটলি ইন্টারাকশন করা, মানে
অন মেসেজ বা টেক্সট যেটাকে বলে, সেইটাতে তোমরা কিন্তু ইউজ করতে পারো ইংলিশ, তাহলে তোমাদের মাথায় থাকবে। অ্যান্ড আরেকটা জিনিস সেটা হচ্ছে নিউজ পেপার, ম্যাগাজিন, কিছু সিনেমা দেখা, এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এইগুলোতে তাহলে আমাদের একটা রিক্রিয়েশন হয়, আমাদের মনও ভালো থাকে, অ্যান্ড আমাদের যেটা ল্যাঙ্গুয়েজ শেখা, ল্যাঙ্গুয়েজের স্কিলটাকে অ্যাপ্লাই করা, সেটাও কিন্তু আমাদের এখানে হয়ে যাচ্ছে। ওকে, এসপি বাক্সি যখন অপশনাল, এই জন্য আমি লিখেছি যে এটা না পড়লেও চলবে। এসপি বাক্সি কিন্তু আমাদের ডাব্লিউবিসিএস এর জন্য লাগে না, লাগে হচ্ছে খালি পিকে দে সরকার। পিকে দে সরকারের থেকে তুমি বেসটা বুঝে যাবে যে তোমাকে কিভাবে রিপোর্ট লিখতে হবে, কিভাবে তোমাকে লেটার লিখতে হবে, কিভাবে তোমাকে ট্রান্সলেশন করতে হবে, এই পুরো ব্যাপারটাই কিন্তু তুমি পিকে দে সরকারে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, বেসিক গ্রামার, ট্রান্সলেশন, রিপোর্ট রাইটিং, লেটার রাইটিং, এইগুলো সব আইডিয়া কিন্তু, কম্পোজিশন ইত্যাদি, এগুলো কিন্তু পিকে দে সরকারে আছে। কিন্তু লেখাটা তো তোমার নিজের, সেটা তো তুমি পিকে দে সরকার থেকে মুখস্থ করে লিখে দিতে পারবে না। তো যারা মনে করো যে তোমরা একটা নোট পড়ে বা ইংলিশের 5টা এসে মুখস্থ করে ইংলিশে ভালো নম্বর পেয়ে যাবে, 200-র মধ্যে 100 পেয়ে যাবে বা 120 পেয়ে যাবে, তারা কিন্তু ভুল। আর এখন যা কাট অফ উঠছে, তুমি যদি মনে করো যে ইংলিশে তোমার 60-70 পেলেও চলবে, ইম্পসিবল, তুমি কিন্তু পারবে না। এই নাম্বার এখানে কিন্তু 30-40 নম্বর মেকআপ করা কিন্তু সম্ভব নয়। 5-10 নম্বর এদিক ওদিক হলে সেটা মেকআপ করা যায়, 30-40-50 নম্বর কিন্তু মেকআপ করা খুবই ডিফিকাল্ট একটা কম্পিটিটিভ এক্সামে। ওকে, তো সেই জন্য আমাদের কিন্তু টার্গেট করতে হবে যাতে 200-র মধ্যে আমরা 100 থেকে 110 আমরা কিন্তু ইংলিশে ইজিলি স্কোর করতে পারি, ইজিলি স্কোর করতে পারি। তার বেশিতে আমি গেলাম না, কিন্তু এর মধ্যে কিন্তু আমরা স্কোরটা ডেফিনেটলি রাখতে পারি। সেখান থেকে হয়তো তোমার একটু কম হলো, কিন্তু এমন নয় যে তুমি টার্গেট করছো যে তোমার 60-70 স্কোর হলে ইংলিশে চলবে, তাহলে কিন্তু তুমি কাট অফ ক্লিয়ার করতে পারবে না মেন্সের। আমি খুব অনেস্টলি তোমাদেরকে বলছি, ডিসকারেজ করার জন্য নয়, কিন্তু এটা কিন্তু সত্যি, এটা কিন্তু রিয়ালিটি। তো সেই জন্য ইংলিশটাকে ইমপ্রুভ করার জন্য তোমাকে কিন্তু এই বইগুলো অবশ্যই দেখতে হবে। তবে তার সাথে সাথে আরো যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নিউজ পেপার পড়া, সোশ্যাল মিডিয়াকে ভালো করে ইউজ করা, কিছু লেখা প্র্যাকটিস করা, আনসার রাইটিং প্র্যাকটিস করা, কিছু কেন মানে খুবই ইম্পর্টেন্ট ওটা। সেটা হচ্ছে যে আমি যেটা সেই ক্লাসে বলেছিলাম যে উইকে 4 দিন, 4 days in a week, ঠিক আছে, 4 days in a week অ্যাটলিস্ট তোমরা ইংলিশকে তোমাদেরকে ধরো সেই 4 দিন তুমি 1.5 hours করে দিলে, 1.5 hours বা 2 hours যদি তুমি খুবই উইক হও ইংলিশে, তাহলে কিন্তু তুমি এই টাইমটা ডিভোট করবে 4 days in a week। ঠিক আছে, তারপর এটা তুমি 1 মাস করে দেখো, 4 days in a week 2 ঘন্টা করে বা 1.5 ঘন্টা করে তুমি পড়ছো, তারপরে 1 মাস বা 2 মাস পর তুমি এটা রেজাল্টটা দেখো যে কতটা ইমপ্রুভমেন্ট তোমার আসছে। সেইটাকে বেস করে তুমি আবার টাইমটাকে কমাবে বা বাড়াবে, কারণ তোমার কিরকম প্রিপারেশন লেভেল, কিরকম ইংলিশের নলেজ, সেটা তো ধরো আমি বলতে পারবো না। এটা আমি একটা বেসিক আইডিয়া তোমাকে দিতে পারি যে এটা করলে তোমার কিন্তু ডেফিনেটলি অনেক হেল্প হবে। ওকে, আরেকটা যে টপিক আমাদের ইম্পর্টেন্ট, যেটার উপরে 25 নম্বর আসে, সেটা হচ্ছে মেন্টাল এবিলিটি। এই দুটোতেই 25-এর মধ্যে কিন্তু 22 থেকে 23 স্কোর করা যায় ইজিলি। কেউ 25-25ও করতে পারে, সেটা বলছি না, তবে 20 to 25 এর মধ্যে তোমার স্কোরটা কিন্তু ইজিলি তুমি ইংলিশ আর মেন্টাল এবিলিটি পেপারে রাখতে পারো। মেন্টাল এবিলিটি তোমরা জানো যে আর এস আগরওয়ালের ওপরে লজিক্যাল রিজনিং এর আর কোনো বই নেই, আর কোনো বই ওই হলুদ বইটার উপরে নেই। ঠিক আছে, তাই আর এস আগরওয়ালের বইটা খুব ভালো করে পড়বে, ওখানে প্রত্যেকটা টাইপের লজিক্যাল রিজনিং চেষ্টা করবে প্র্যাকটিস করতে, বিশেষ করে যেগুলো খুব অ্যাডভান্স লেভেলের করার দরকার নেই, তবে মোটামুটি যেগুলো স্ট্যান্ডার্ড লেভেলের কোয়েশ্চেন পেপার দেখবে আগের বছরের, আর সেটাতে তাহলে তোমরা স্ট্যান্ডার্ডটা বুঝতে পারবে, অ্যান্ড সেটাকে বেস করে তোমরা কিন্তু এই আর এস আগরওয়ালের বইটা প্র্যাকটিস করবে। ওকে, আর এস আগরওয়ালের বইটা প্র্যাকটিস করবে, অ্যান্ড এটার উপরে কোনো বই হয় না, অ্যান্ড এটা কিন্তু তোমাদের মেন্সের জন্য কাজে দেবে, খালি প্রিলিমস নয় যে তুমি খালি প্রিলিমসের জন্যই তোমার কাজে আসছে, মেন্সের জন্য কিন্তু তোমার এই বইটা খুবই ভালোভাবে কাজে দেবে। তাই আলাদা করে তোমাকে আর কোনো বই কিন্তু ফলো করতে হবেই না। ওকে, তো এটা কিন্তু আমাদের মাথায় রাখার। ওকে, নেক্সট দেখো যে টপিকটা আসছে, তাহলে মেন্টাল এবিলিটি ইংলিশে অনেকেই বলে যে মেন্টাল এবিলিটি ম্যাম মেন্টাল এবিলিটিতে উইক বা ইংলিশে উইক, তাহলে ইংলিশ মেন্টাল এবিলিটি দুটোই হচ্ছে আমাদের কিন্তু প্র্যাকটিসের উপরে বেসড। ঠিক আছে, এই দুটোই হচ্ছে আমাদের প্র্যাকটিসের উপরে কিন্তু বেসড। তাহলে এখানে কিন্তু আমাদেরকে দুটোকেই প্রত্যেক উইকে আমাদের কিন্তু 3 থেকে 4 দিন করে মিনিমাম আমাদের কিন্তু সময় দিতে হবে। মিনিমাম আমি বলছি, আমি কিন্তু ম্যাক্সিমাম বলছি না, ম্যাক্সিমাম তুমি যত দেবে তত ভালো, কিন্তু মিনিমাম আমাদের কিন্তু সেই সময়টা দিতে হবে। ওকে, ওকে, নেক্সট দেখো যে টপিকটা আসছে সেটা হচ্ছে আমাদের আরেকটা খুব স্কোরিং এরিয়া, যেটা আমি তোমাদেরকে বলতে পারি সেটা হচ্ছে পলিটি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হাইলি একটা স্কোরিং এরিয়া। ঠিক আছে, পলিটি, সেইটাতে আমরা চলে আসছি। ওকে,
মেন্সে পলিটি থেকে মোটামুটি 100 নম্বর থাকে, সেই জন্য পলিটি কিন্তু একদমই ইগনোর করা চলবে না, যদিও বা প্রিলিমসে একটু কম নম্বর থাকে, কিন্তু মেন্সে কিন্তু অনেকটাই নম্বর থাকে আমাদের এই পলিটি আর ইকোনমির উপরে। 100-200 নম্বর কিন্তু আমাদের মেন্সে থাকে এটার উপরে। ওকে, আচ্ছা দেখো পলিটিতে আসছি, তাহলে পলিটিতে কোন বইটা ফলো করবে? জয়দেব সরকারের বই অনেকেই ফলো করতে বলে, যারা বাংলায় পড়তে চায়, যারা মনে করে যে ইংলিশে পড়তে পারছে না, তারা বাংলায় পড়তে চায়, তারা জয়দেব সরকারের বইটা ফলো করে, বা তাদের অনেকেই অ্যাডভাইস করে ফলো করতে। তবে আমি বলবো যে শুধু কিন্তু জয়দেব সরকার পড়লে হবে না, ঠিক আছে? তোমার যদি ইংলিশে প্রবলেমও থাকে, তোমাকে কিন্তু একটু নিজেকে এটাতে মানে কি বলবো, মানে মোটিভেট করতে হবে নিজেকে, যে তুমি আরো বেটার বই পড়তে পারো, আরো ভালো বই পড়তে পারো। আর সেই ভালো বইটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি আমাদের লক্ষ্মীকান্ত। ওকে, লক্ষ্মীকান্তের বই। লক্ষ্মীকান্তের বই কিন্তু আবার যেটা বলছিলাম পুনম দালাল দাহিয়া বা স্পেকট্রামের ক্ষেত্রেও, যে চোখ বন্ধ করে ভরসা করা যায় এনি ডে লক্ষ্মীকান্তের বই ফর পলিটি। ওকে, এখান থেকে তুমি বলতে পারো 80% কোয়েশ্চেন, ঠিক আছে, 80% কোয়েশ্চেন তুমি এই পলিটির বই থেকেই পেয়ে যাবে, এই লক্ষ্মীকান্তের বই থেকে পেয়ে যাবে। ডাইরেক্টলি হয়তো পাবে না, কিন্তু এটা যদি তুমি পড়ো তাহলে কিন্তু এখান থেকে তুমি সলভ করতে পারবে। আমি বলছি না যে বই থেকে ডাইরেক্ট উঠিয়ে কোয়েশ্চেন দিয়ে দেওয়া হবে, এটা একেবারেই হবে না। কোনো কোনো এক্সামিনেশন বডি এটা করবে না যে ডাইরেক্টলি একটা বই থেকে কোয়েশ্চেন উঠিয়ে দিয়ে দিচ্ছে, খুব কমই সেটা হবে, ঠিক আছে? তো এই বইটা কিন্তু তোমাদের পড়তেই হবে, আমি এটা সাজেস্ট করবো স্পেশালি ফর মেন্স। এই বইটা ছাড়া কিন্তু উপায় নেই, ঠিক আছে? প্রিলিমসের জন্য তোমরা যদি বলো যে ম্যাম এটা একটু কঠিন হয়ে যাবে, বা ইংলিশে একদম বুঝতে পারছি না, কি পড়বো, তাহলে কি করব, তাহলে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে যে তোমরা এনসিইআরটি, এনসিইআরটি যেটা 11-12 এর পলিটির এনসিইআরটি, সেইগুলো তোমরা পড়তে পারো। কেন আমি এনসিইআরটি বলছি? এনসিইআরটিও ইংলিশে, কিন্তু এনসিইআরটির ইংলিশটা অনেক সোজা। একবার যখন তোমরা এনসিইআরটি পড়ে বুঝে গেলে, তোমাদের মোটামুটি একটা আইডিয়া হয়ে গেল, তারপর তুমি লক্ষ্মীকান্তে যাও, তাহলে তুমি মোটামুটি লক্ষ্মীকান্ত বুঝতে পারবে। তাছাড়া তো তোমাদের এডুকেটররা আছেই যারা তোমাদের গাইড করে দেবে, ইম্পর্টেন্ট টপিক তোমাদেরকে পড়িয়ে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে, তাতে তো কোনো অসুবিধাই নেই, ঠিক আছে? কিন্তু যেটা তোমাদের নিজেদের করতে হবে সেটা হচ্ছে একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং তোমাদেরকে তৈরি করতে হবে, সেইটাই তোমাকে করে দেবে হচ্ছে এনসিইআরটি 11 and 12। তো এনসিইআরটি 11 and 12 যখনই তুমি করবে, তারপর তুমি চলে যাবে ডাইরেক্ট লক্ষ্মীকান্তে। জয়দেব সরকার পড়তে পারো, কিন্তু এটা প্রিলিমসের থেকে বেশি আর কাজে আসবে না, মেন্সে কিন্তু এটা সেরকম কাজে আসবে না। একবার কনসেপচুয়াল ক্ল্যারিটি যেই হয়ে গেল এনসিইআরটি পড়ে, তখন কিন্তু ডাইরেক্টলি চলে যাবে লক্ষ্মীকান্তের উপর। লক্ষ্মীকান্তে দেখবে প্রচুর এমসিকিউসও দেওয়া আছে বইয়ের শেষে, সেইগুলোকে প্র্যাকটিস করবে। লক্ষ্মীকান্তের ওপরেও বেস করে একটা অবজেক্টিভ ইন্ডিয়ান পলিটি বলে বই আছে, ঠিক আছে? সেখানে কিন্তু লক্ষ্মীকান্তের বইয়ের ওপরেই বেস করে প্রচুর এমসিকিউস আছে, তাহলে সেইগুলো তোমরা সলভ করতে পারবে। তাহলে তোমার বইও পড়া হলো, এমসিকিউ করা হলো, প্রিলিমসের জন্য পড়া হয়ে গেল, মেন্সের জন্য পড়া হয়ে গেল। তাহলে এত কিছু যখন একটা বই তোমাকে দিচ্ছে, তার মানে ওই যে ফার্স্টেই যেটা বলেছিলাম যে ওটা রিটার্ন অন ইনভেস্টমেন্ট অনেক হাই, অনেক বেশি, তুমি যত দেবে তার থেকে বেশি বা সেই সমান তুমি পাবে। তাহলে ওরকম বই কিন্তু তোমাকে চুজ করতে হবে। ওকে, তো সেই জন্য এটা চলে আসছে হচ্ছে আমাদের লক্ষ্মীকান্ত এখানে। ওকে, আচ্ছা নেক্সট, তাহলে পলিটি বোঝা গেল। ইংলিশে অসুবিধা থাকলে বা লক্ষ্মীকান্ত পড়তে বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে এনসিইআরটি 11 and 12 যেটা পড়বে সেইটা। তারপরে যদি এনসিইআরটিও বুঝতে অসুবিধা হয়, তাহলে জয়দেব সরকারের বইটা ফলো করবে বেসিক্সের জন্য, এই জন্য আমি বেসিক কথাটা মেনশন করেছি, খালি বেসিক্সের জন্য। তারপরে কিন্তু তোমাদেরকে আরো হায়ার রেঞ্জের একটু বই পড়তে হবে মেন্সের জন্য, যদি মেন্সে পলিটিতে 100-র মধ্যে অ্যাটলিস্ট 80-85 যদি স্কোর করতে চাও, তাহলে কিন্তু পড়তে হবে। সেটার জন্য পড়বে তোমরা এম লক্ষ্মীকান্তের পলিটির বই, ঠিক আছে? লক্ষ্মীকান্তের আরেকটাও বই আছে যেটা আমি তোমাদের সাজেস্ট করতে পারি, যেটা এখানে মেনশন করানি, কিন্তু সেটা কিন্তু প্রিলিমসের জন্য নয়, সেটা একেবারেই প্রিলিমসের জন্য নয়, সেটা কমপ্লিটলি মেন্সের জন্য। সেটা হচ্ছে যে কেসেস এর উপরে একটা বই আছে, মানে কনস্টিটিউশনেরই একটু ডিটেইলে আছে ওই বইটা। সেখানে প্রচুর কনস্টিটিউশন রিলেটেড কেসেস তোমরা পেয়ে যাবে, কারণ আজকাল দেখবে মেন্সে কেস বেসড কোয়েশ্চেন অনেক আসছে। কোন কেস কবে হয়েছিল, কোন বছরে হয়েছিল, কাদের এগেনস্টে হয়েছিল, মানে ধরো যেমন ইন্দ্রস্বামী ভার্সেস ইন্দিরা গান্ধী বা মেনকা গান্ধী, এরকম ভাবে যে কেসগুলো আছে ডিফারেন্ট যে কেসগুলো, সেইগুলো কিন্তু আমাদের প্রচুর ভাবে আসছে মেন্সে, ঠিক আছে? তো বা কেশবানন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা,
ঠিক আছে। তো এইরকম যে কেসগুলো সেইগুলো কিন্তু কবে হয়েছিল তার ডিটেলস এগুলো কিন্তু একটু জানতে হবে আমাদের, বেশি না, খুব বেশি ডিটেলসে না। ল মানে এটা তো ধরো লয়ের এক্সাম নয়, কিন্তু সেইটাকে জানার জন্য লক্ষ্মীকান্তের একটা আলাদা করে বই আছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপরে, সেইটা তোমরা ডেফিনেটলি পড়তে পারো, কিন্তু সেটা তখনই পড়বে যখন এই বইটা তোমাদের পড়া হয়ে গেল, তখনই তোমরা কিন্তু সেটাতে যাবে। ঠিক আছে। আচ্ছা, অনেক যেমন কিছু কিছু যেগুলো ল্যান্ডমার্ক কেস সেগুলো তো তোমার লক্ষ্মীকান্তেই থাকবে, গোলকনাথ ভার্সেস স্টেট অফ পাঞ্জাব কি ইন্দাসওয়ানি কেস, রাজনারায়ণ কেস, এগুলো তো তোমার বইতেই থাকবে। এক্সট্রা যে কেসগুলো সেইগুলো তোমরা ওই বই থেকে পেয়ে যাচ্ছ। ওকে, তাহলে পলিটি আমাদের হয়ে গেল 100 নম্বরের পলিটি, মানে মেইনসে, আর প্রিলিমসে ওটা আই থিঙ্ক 12 বা 13 নম্বরের কোয়েশ্চেন আসে পলিটি থেকে, যেটা ইজিলি কিন্তু অ্যাটেম্প্ট করা যায়। ওকে, নেক্সট আমাদের চলে আসছে সেটা হচ্ছে ইকোনমি। ঠিক আছে, নেক্সট আমরা ইকোনমিতে চলে আসছি। ইকোনমিতে যে বইটা তোমরা ফলো করতে পারো সেটা হচ্ছে আরিহান্তের ম্যাকবুক, খুব ছোট্ট বই, শর্টে দেওয়া আছে, অনেক কিছু দেওয়া আছে, দেখতে পারো। তোজাম্মেল হোসেন 5 ইয়ার প্ল্যানের জন্য, 5 ইয়ার প্ল্যান তোমাদেরকে যদি একটু ডিটেলসে পড়তে হয় তাহলে তোজাম্মেল হোসেনের বইটা খুব ভালো। তোজাম্মেল হোসেনের বইটা আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে যে এটা বাংলাতেও আসে, বেঙ্গলিতেও অ্যাভেলেবেল। ওকে, ম্যাকবুক তো বেঙ্গলিতে হবে না, কিন্তু তোজাম্মেল হোসেন কিন্তু বেঙ্গলিতেও তোমরা পড়তে পারো। ঠিক আছে। আর হচ্ছে কে শঙ্কর গণেশের বই ফর বেসিক কনসেপ্টস, বেসিক কনসেপ্টসের জন্য কে শঙ্কর গণেশের বইটা ভালো। কে শঙ্কর গণেশে কিন্তু খুব বেশি ডিটেলে কিছু নেই, খুব বেশি ডিটেলস কিন্তু তোমরা ওখান থেকে পাবে না। তো সেই জন্য ইকোনমির জন্য একদম বেসিক তোমাদের যদি পড়তে হয় তাহলে কে শঙ্কর গণেশে তুমি কিছু ডেফিনেশন, কিছু টার্মসের মানে, কিছু কনসেপ্টস বেসিক তোমরা কিন্তু পেয়ে যাবে। কিন্তু সেটা তখনই পড়বে যখন তুমি বেসিক ইংলিশটা, ল্যাঙ্গুয়েজটা যখন তুমি ভালো করে বুঝতে পারছো। তো তার জন্য তোমরা তোজাম্মেল হোসেন প্রথমে বাংলায় পড়তে পারো, তাহলে মোটামুটি যখন টার্মগুলো বুঝতে পেরে যাবে তারপরে চলে যাবে হচ্ছে আরিহান্ত ম্যাকবুক আর কে শঙ্কর গণেশ। অনেকেই দেখবে এখানে সাজেস্ট করবে রমেশ সিং। রমেশ সিং এখানে অনেক লোক সাজেস্ট করবে, আমি সাজেস্ট করব না, রমেশ সিং পড়তে যাবে না। একমাত্র তোমার যদি মনে হয় যে তোজাম্মেল হোসেন বা আরিহান ম্যাকবুক এগুলো তোমার যদি খুব সোজা মনে হয়, মানে তোমার যদি ইকোনমিক্সের বেস অলরেডি আছে, তুমি ইকোনমিক্স আগে পড়েছো, ইকোনমিক্স সম্বন্ধে তুমি অনেক কিছু জানো, ইন্টারেস্ট আছে তোমার, তবেই তুমি রমেশ সিং এ যাবে। আদারওয়াইজ কিন্তু রমেশ সিং পড়ার দরকার পড়ে না। রমেশ সিং এ প্রচুর ডিটেলসে আছে, যেটা ধরো ইউপিএসসির জন্য মেনলি আমাদের লাগে, ডাব্লিউবিসিএস এর জন্য কিন্তু আমাদের রমেশ সিং পড়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। তাহলে বেকার ওইটার পেছনে, ওই বইয়ের পেছনে কিন্তু তোমরা নিজেদের টাইম ওয়েস্ট করবে না, টাইম নেই আমাদের ওয়েস্ট করার জন্য। তো সেই জন্য কিন্তু ইকোনমিতে আমি বারবার বলছি আরিহান্ত ম্যাকবুক দেখবে, প্রতিযোগিতা দর্পণের একটা স্পেশাল ইন্ডিয়ান ইকোনমির উপর একটা এডিশন আসে। ঠিক আছে, প্রতিযোগিতা দর্পণে, তো প্রতিযোগিতা দর্পণেও সেটা তোমরা দেখার বা ফলো করার চেষ্টা করবে, সেখানে তোমরা অনেক ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স তোমরা পেয়ে যাবে, প্রচুর ফ্যাক্টস এন্ড ফিগার্স তোমরা পেয়ে যাবে, রিসেন্ট ডেটা তোমরা পেয়ে যাবে, যেগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় অনেক সময় এসে যায়। ঠিক আছে, কত জিএসটি কালেকশন হলো, কত পার্সেন্ট রেভিনিউ হলো ইত্যাদি, এই ধরনের ডেটাগুলো কিন্তু ওই প্রতিযোগিতা দর্পণে তোমরা পেয়ে যাবে, যেটা হয়তো ম্যাকবুক বা কে শঙ্কর গণেশে তোমরা পাবে না। ঠিক আছে, তো কারণ যেহেতু ইকোনমিতে খালি থিওরি বেস কোয়েশ্চেন আসে না, তোমার ডেটা ফ্যাক্ট বেস কোয়েশ্চেন প্রচুর আসছে, তো সেই জন্য ওই প্রতিযোগিতা দর্পণে ইন্ডিয়ান এডিশনের বইটা কিন্তু ফলো করবে। তাছাড়া যেটা করবে হচ্ছে আরিহান ম্যাকবুক, আর যদি বাংলায় পড়তে চাও তোজাম্মেল হোসেন, আর 5 ইয়ার প্ল্যানের জন্য তোজাম্মেল হোসেন। ওকে, এর চেয়ে বেশি কোনো বইয়ে কিন্তু যাবে না। ডোন্ট গো ফর রমেশ সিং আর এই যে ধরো খুব হেভি বইয়ে কিন্তু যাবে না। ঠিক আছে, কারণ ইকোনমি তোমাদের অনেকেরই আগে থেকে পড়া নেই, আমরা ছোটবেলা থেকে ইকোনমিক্স পড়িনি, তাই জন্য একটা দেখবে অনেক সময় একটা ভীতি কাজ করে ইকোনমিক্সের প্রতি, সেটা কাটানোর জন্য ইজি বই দিয়ে শুরু করবে, যাতে সাবজেক্টটা পড়তে আরো বেশি ভালো লাগে তোমাদের। ওকে, এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট মাথায় রাখা। নেক্সট দেখো যেটাতে চলে আসছি সেটা হচ্ছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্সে নেক্সট আমি চলে আসছি। ওকে, কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের একটা সেকশন থাকে যেখান থেকে আমাদের 25 নম্বর থাকে। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স সেকশন থেকে। আচ্ছা, 1 মিনিট দাঁড়াও। ওকে, ঠিক আছে। ওকে, সরি, এই কারেন্ট অ্যাফেয়ার্স সেকশন থেকে দেখবে আমাদের কিন্তু 25 নম্বর চলে আসে। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স। তো এটার জন্য আমরা কি পড়বো? খালি কি নিউজ পেপার পড়লে হবে? প্রত্যেকদিন নিউজ পেপার পড়ছি তাহলে কি সব কারেন্ট অ্যাফেয়ার্স এর খবর পেয়ে যাব? না, এটাও কিন্তু একটা ভুল ধারণা।
যে খালি নিউজ পেপার পড়লেই তুমি সব কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন আনসার করতে পারবে তা কিন্তু নয়। নিউজ পেপার ইজ আ পার্ট অফ ইট, একটা ইম্পর্টেন্ট পার্ট, একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে নিউজ পেপার, কিন্তু সবকিছু কিন্তু তুমি সেই নিউজ পেপারে পাবে না। তার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই কম্পিটিশন সাকসেস রিভিউ, দেখবে আরিহান্তের একটা ম্যাগাজিন আসে কম্পিটিশন সাকসেস রিভিউ, এটা কিন্তু তোমাদেরকে পড়তে হবে। ইংলিশে যারা তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছো, ঠিক আছে, ইংলিশে যারা তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছো তাদের জন্য কিন্তু এই কম্পিটিশন সাকসেস রিভিউ কিন্তু খুবই ভালো একটা ম্যাগাজিন। প্রচন্ড শর্টই ইনফরমেশন থাকে, কিছু বেশি এক্সপ্লেনেশন ডিটেলস থাকে না, কারণ তোমরা জানো যে ডাব্লিউবিসিএস এর জন্য সে প্রিলিমসই বলো বা মেইনস, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু খুব ডিটেলে পড়তে হয় না, ঠিক আছে, মানে একটা ইভেন্ট কেন হলো সেইটার প্রচুর এক্সপ্লেনেশন বা কারণ তোমাকে না জানলেও চলবে, মোটামুটি ভাবে সেটা বুঝে নিলে বা জানলেই কিন্তু তোমার চলবে। ডেফিনেটলি তোমার নিজের জন্য ইন্টারভিউর জন্য তুমি ডিটেলসে পড়তে পারো, কিন্তু প্রথমেই সেটা অত বেশি ডিটেলে পড়ার দরকার নেই। সেই জন্য তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে কম্পিটিশন সাকসেস রিভিউ পড়বে, খুব তাড়াতাড়ি পড়া হয়ে যাবে, খুব শর্টে সবকিছু কভার হয়ে যাবে। অ্যান্ড নিউজ পেপার ডেফিনেটলি ডেলি পড়বে, ঠিক আছে, নিউজ পেপার এটার তো কোনো বিকল্পই নেই, ঠিক আছে। আর আরেকটা যেটা ভালো বই আমি বলতে পারি, এটাও ইংলিশে যদিও, সেটা হচ্ছে এটা মানে হিন্দিতেও আসে, হিন্দিতে তোমরা যারা পরীক্ষা দিচ্ছ অনেকে তো আছে যে হিন্দিতে দেয় বা হিন্দিটা প্রেফার করে, তো হিন্দিতে যারা পড়তে চাইছো তারা কিন্তু এই দিশা কোয়ার্টারলি কারেন্ট অ্যাফেয়ার্সও দেখতে পারো, ঠিক আছে। দিশা কোয়ার্টারলি দেখবে 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, মানে ধরো এপ্রিল টু জুন, জুলাই টু সেপ্টেম্বর, অক্টোবর টু ডিসেম্বর, এরম ভাবে জানুয়ারি টু মার্চ, এরম ভাবে ওদের কারেন্ট অ্যাফেয়ার ম্যাগাজিন গুলো আসে। তো এই 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর ম্যাগাজিন গুলো তোমরা কিন্তু রেফার করতে পারো, ঠিক আছে, দিশার কিন্তু রেফার করতে পারো। দিশাতেও মোটামুটি ভালো করেই দেওয়া থাকে, অনেক কিছু দেওয়া থাকে, একটু শর্টে এক্সপ্লেনেশনও দেওয়া থাকে, তাই তোমাদের বুঝতে কোনো প্রবলেম হবে না। ওকে, তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সে 25 নম্বরের জন্য আমরা কি কি করব? নিউজ পেপার অবশ্যই পড়বো প্রত্যেকদিন, সিএসআর কম্পিটিশন সাকসেস রিভিউ আমরা পড়বো আরিহান্তের, খুব ইম্পর্টেন্ট ম্যাগাজিন ইংলিশে। হিন্দিতে পড়তে গেলে আমরা দিশা কোয়ার্টারলি রিভিউ পড়বো। ওকে, আচ্ছা, জেনারেল সায়েন্সের কথায় আমি চলে আসছি। জেনারেল সায়েন্স হচ্ছে আবার 25 নম্বর। এই জেনারেল সায়েন্সের সাথে এই জেনারেল জিকেটা আমার বলা উচিত আগে জেনারেল সায়েন্সের, কারণ জেনারেল জিকেটা কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্স এর সাথেই থাকে, এটা আলাদা করে একটা সেকশন কিন্তু নয়। এই জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু মোটামুটি একসাথেই থাকে। তো জেনারেল জিকের জন্য যেটা তোমরা করবে সেটা হচ্ছে লুসেন্ট পড়বে, এই যে বইটা যেটা দেখিয়েছি লুসেন্ট, নিতিন সিংঘানিয়ার জিএস ম্যানুয়াল। যদি মনে করো লুসেন্ট সাফিসিয়েন্ট হচ্ছে না, যদি মনে করো মেইনসের জন্য আরো ডিটেলসে পড়তে চাও, তাহলে তোমরা চলে যাবে নিতিন সিংঘানিয়ার জিএস ম্যানুয়াল। ওকে, তো এই জিএস ম্যানুয়ালটা পড়বে, অ্যান্ড যেটা পড়বে সেটা হচ্ছে লুসেন্টের জিকে বই। লুসেন্টের বই পড়লেই আমার যেটা নিজের মনে হয় সেটা হচ্ছে মোর দেন ইনাফ। কিন্তু যদি কারো মনে হয় যে না এটা ইনাফ হচ্ছে না, সে আরো ডিটেলসে পড়তে চায়, তাহলে ডেফিনেটলি she can or he can refer নিতিন সিংঘানিয়া জিএস ম্যানুয়াল। ওকে, আচ্ছা, জেনারেল সায়েন্স এবার আসি, এটা লাস্ট সেকশন আমাদের, বাকি প্রত্যেকটা সেকশন কভার হয়ে গেছে। এই টোটালটা জানো তোমরা 25 নম্বর, আর জেনারেল সায়েন্স কিন্তু 25 নম্বর। এটার জন্য যে বইটা খুব ভালো আমি বলবো ফার্স্টে সেটা হচ্ছে এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্স আরিহান্তেরই এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্স, বা আরিহান্তের ম্যাকবুক অন জেনারেল সায়েন্স। এনসাইক্লোপিডিয়াটা একটু ডিটেলসে, ঠিক আছে, ম্যাকবুকটা একটু শর্ট। ওকে, যদি ডিটেলসে পড়তে চাও, যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে না হও, যদি আর একটু ডিটেলসে জানতে হয়, তাহলে ডেফিনেটলি গো ফর এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্স। যদি একটু শর্টে জানতে চাও, অলরেডি তোমার কনসেপচুয়াল ক্ল্যারিটি আছে, খুব বেশি ডিটেলসে তোমার জানার দরকার নেই, তাহলে চলে যাবে আরিহান্ত ম্যাকবুক। ওকে, এইভাবে তুমি ডিসাইড করবে যে কোনটা তোমার জন্য বেটার। সায়েন্সের ব্যাপারে একটা কথা বলি এখানে, অবশ্যই যে সায়েন্সের স্টুডেন্ট তুমি যদি নাও হও, ঠিক আছে, অনেকে এটা মনে করে যে সায়েন্স স্টুডেন্ট নয় বলে তারা ডাব্লিউবিসিএস পাবে না, বা তারা সায়েন্স খুব উইক বলে তারা ডাব্লিউবিসিএস পাবে না, এমন কোনো ধারণা কিন্তু আগের থেকে মনের ভেতর ঢুকিয়ে নেবে না। কারণ সেটা যদি করো, ঠিক আছে, সেটা যদি করো তাহলে কিন্তু তুমি নিজেই সাফার করবে, কারণ তোমার প্রথমেই একটা ভয় ক্রিয়েট হয়ে যাবে যে তুমি সায়েন্সে ভালো না, তাই জন্য তুমি হয়তো পারবে না। মনে রাখবে সায়েন্সের সেকশনটা কিন্তু আমাদের অতটা স্কোরিং না, তুমি সায়েন্সের স্টুডেন্ট হলেও তোমাকে আমি বলছি যে এই সেকশনটা কিন্তু অতটা স্কোরিং নয়। তো এটাকে সেই জন্য খুব বেশি এফোর্ট দিয়ে খুব বেশি টাইম দেওয়া কিন্তু আমাদের উচিত না, কারণ এটাতে খুব বেশি টাইম দিয়েও কিন্তু তুমি সেটা থেকে খুব ভালো রিটার্ন পাবে না। কারণ কি, কোয়েশ্চেনগুলো এমন করে দেওয়া যে কোন পার্ট ফিজিক্স থেকে বেশি আসবে না বায়োলজি থেকে বেশি আসবে, কেমিস্ট্রি থেকে বেশি আসবে, এটা বলাটা খুব ডিফিকাল্ট। কোনো বছর দেখা যায় বায়োলজি থেকে বেশি, কোনো বছর দেখা যায় কেমিস্ট্রি থেকে বেশি, কোনো বছরও আবার এরকম হয় ফিজিক্স থেকে বেশি। জেনারেলি একটা ট্রেন্ড দেখা গেছে, সেটা হচ্ছে যে বায়োলজি থেকে কোয়েশ্চেন বেশি আসে,
ঠিক আছে, বায়োলজি থেকে কোয়েশ্চেন বেশি আসে, কেমিস্ট্রি থেকেও কিছুটা আসে, ফিজিক্স থেকে কম্পারেটিভলি কম আসে। তাই যদি সায়েন্স পড়তেই হয় তাহলে ডেফিনেটলি ভালো করে বায়োলজিটা পড়বে, তারপরে কেমিস্ট্রি, দেন ফিজিক্স। অ্যান্ড যেটা আমি বারবার রেকমেন্ড করবো যে সায়েন্সের ওপরে অনেক বেশি টাইম কিন্তু দেবে না। আমি টাইম দিতে মানা করছি না, কিন্তু আমি এটাই বলছি যে নিজের টাইমটাকে ভালো করে ইউটিলাইজ করবে। মানে যখন তুমি পড়ছো এমন ভেবো না যে আমি সায়েন্সে উইক বা আমার সায়েন্স অত পড়া নেই, সেই জন্য আমি সায়েন্স নিয়েই সারাদিন বসে থাকবো, আমি সেইটা নিয়ে দিনে 5 ঘন্টা দিয়ে দিলাম সায়েন্সকে। না, কারণ সায়েন্সের সেকশন থেকে কিন্তু স্কোর করাটা বেশ কঠিন, বেশ ডিফিকাল্ট স্কোর করা। তো সেই জন্য খুব বেশি ওটাতে এফোর্ট দিয়েও কিন্তু তুমি খুব বেশি স্কোর করতে পারবে না। তাই ওই যে আবারও যে কথাটা বারবার করে বলি যে রিটার্ন অন ইনভেস্টমেন্টটা কিন্তু লো। ওকে, রিটার্ন অন ইনভেস্টমেন্টটা হচ্ছে লো। তো সেই জন্য আমরা কিন্তু সায়েন্সের এই দুটো বইয়ের বাইরে খুব একটা যাব না। যদি তাও মনে করো যে তোমার খুব ভালো বেস দরকার, কনসেপচুয়াল ক্ল্যারিটি বিশেষ করে মেন্সের জন্য দরকার, তাহলে যেটা করতে পারো সেটা হচ্ছে এনসিইআরটি সায়েন্সের বই দেখতে পারো। ঠিক আছে, এনসিইআরটি 9 and 10। ওকে, বা যদি এনসিইআরটি না পড়তে চাও তাহলে ডেফিনেটলি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের 9 and 10 এর বই। তো আইদার আমি বারবার করে বলছি অর, প্রথমে যদি মনে করো এই বইগুলো পড়বে না, এনসাইক্লোপিডিয়া বা এটা পড়তে তোমার ভালো লাগছে না, তাহলে এনসিইআরটি 9 and 10 বা অর ডাব্লিউবি বোর্ড মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের 9 and 10 এর বই, মাধ্যমিকের 9 and 10 এর বই, বা সিবিএসই 9 আর 10 এর মানে এনসিইআরটি 9 আর 10 এর বই। এটাই হচ্ছে আমাদের জেনারেল সায়েন্সের জন্য এটুকুই দরকার। তারপরে দেখবে লুসেন্টেরও একটা সায়েন্সের বই আছে, ওটা দরকার নেই। জেনারেল সায়েন্স এনসাইক্লোপিডিয়া আরিহান্তে চলে যাবে, দেখবে সায়েন্স মোটামুটি বেশ অনেকটাই তোমাদের কিন্তু স্ট্রং হয়ে গেছে। ওকে, তাহলে এটাই আজকে আমাদের বুক লিস্ট এর ব্যাপারে বলা। আরো কিছু আমি তোমাদেরকে আইডিয়া দেবো, যেটা আমি বলেছিলাম যে আমি সোশিওলজি অপশনাল যেহেতু পড়াই, সোশিওলজি যেহেতু আমি পড়াই, তো অপশনালের বই লিস্টটা আমি বলবো। এটা আমি পরের সেশনে বলবো, আজকের সেশনে এই অবধি আমি বলছি। সেটা হচ্ছে আমাদের যে একদম বেসিক জিএস এর জন্য, বিশেষ করে প্রিলিমস মেন্স দুটো এরিয়ার জন্য, বিশেষ করে প্রিলিমস এর জন্য যে বইগুলো আমাদের অবশ্যই পড়তে হবে সেগুলো আমি এখানে মেনশন করে দিলাম। ঠিক আছে, নেক্সট সেশনে আমি যেটার ব্যাপারে মেনশন করব সেটা হচ্ছে যে এমসিকিউ কোথা থেকে প্র্যাকটিস করবে। ঠিক আছে, যেটা খুবই ইম্পর্টেন্ট আমাদের প্রিলিমস মেন্স দুটো ক্ষেত্রেই। ঠিক আছে, সোশিওলজি অপশনাল কোথা থেকে পড়বে। ঠিক আছে, এই দুটো আমি কিন্তু নেক্সট যে আমাদের সেশন হবে, নেক্সট ক্লাসে আমি কিন্তু সেখানে ডিসকাশন করব। আজকের এই ক্লাসে এই পর্যন্তই, যে আমাদের জিএস এর জন্য কোন কোন বইগুলো অতি অবশ্যই প্রয়োজন, কোনগুলো আমাদের কম পড়লে চলবে, কোনগুলো বেশি পড়া উচিত। ঠিক আছে, সেইগুলোর উপরে আমরা কিন্তু আজকের ক্লাসে ফোকাস করলাম। ওকে, তাহলে আজকের সেশনটা এই অবধি এন্ড করছি। তোমরা অবশ্যই আনএকাডেমি সাবস্ক্রাইব করো, ট্রাই টু গো ফর দ্য 24 months বা 12 month সাবস্ক্রিপশন। আমার এডুকেটেড কোডটা অবশ্যই মনে রাখবে, BR01, এটা হচ্ছে আমার এডুকেটেড কোড। ঠিক আছে, এটা অবশ্যই মনে রাখবে। এটা দিয়ে তোমরা সাবস্ক্রিপশন এক্সটেন্ড করতে পারো, নতুন সাবস্ক্রিপশন নিতে পারো, তাহলে কিন্তু তোমরা একটা ডিসকাউন্ট অবশ্যই পেয়ে যাচ্ছ। ওকে, তাহলে আজকের এখানেই সেশন এন্ড করছি। নেক্সট সেশনে আমরা কন্টিনিউ করব যে এমসিকিউ কোথা থেকে প্র্যাকটিস করবে অ্যান্ড সোশিওলজি অপশনালের কোন বইটা পড়বে। তার সাথে সাথে আরেক যেটা আমি বলবো অ্যাডিশনাল, সেটা হচ্ছে যে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আমি তোমাদেরকে স্ট্র্যাটেজি বলবো। ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আমি কিন্তু একটা স্ট্র্যাটেজি তোমাদের সাথে ডিসকাশন করব ইন দ্য নেক্সট ক্লাস। ওকে, তাহলে আনএকাডেমি দেখতে থাকো, পড়াশোনা করতে থাকো, অ্যান্ড ডেফিনেটলি টেক কেয়ার। গুড বাই। তাহলে আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে তোমাদের সাথে। ওকে।